তোমাকে বা মাকে, তাহলে যে পুষ্পিতাকে দেয়া কথাগুলোর খেলাপ করা হবে। ওই মুহূর্তটায় আমার নিজেকে খুব অসহায় লাগতো নাহিদ। আমি হয়তো সত্যিই জানতাম, কিন্তু আমার কি করার ছিল বলো? তুমি যেমন তোমার বন্ধুকে ভালোবাসো, আমিও আমার বন্ধুকে আরো বেশি ভালোবাসি। আমরা সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমি পুষ্পিতার সব সুখ দুঃখের সাথে ছিলাম নাহিদ। যে মেয়েটা যদি কাঁদে, সে মেয়েটা যদি কেঁদে কেঁদে আমার হাত ধরে কিছু চায়, আমি ফেলতে পারবো? তুমি বলো, তুমি হলে পারতে? নুহা আরেকবার কান্নায় ভেঙে পড়ল। নাহিদ নিরুত্তর। জুৎসই জবাব তার কাছে নেই। শুধু নুহার চ্যাটচ্যাটে গাল মুছিয়ে ঠোঁট বাড়িয়ে চুমু আঁকলো, কপালে মাথাটা বুকে নিয়ে বলল, ওরা এক হয়ে গেছে নুহা। ওদের সব ভুল বোঝাবুঝি মিটে গেছে। ওদের মাঝে আর কোনো দূরত্ব নেই। শশব্যস্ত মাথা তুলল সে, স্তম্ভিত আওড়ালো, সত্যি? কিন্তু ভাইয়া কি করে ওকে খুঁজে পেল? সালমান আন্টির ফোন থেকে পুষ্পিতা ফোন নম্বর নিয়েছিল, সেটা লোকেশন ট্র্যাক করিয়ে। মেয়েটার চোখ কপালে তুলে বলল। হ্যাঁ। মাথা নাড়ল নাহিদ। নুহা মুক্ত শ্বাস নিল। চোখের ভাঁজে এক ফালি আশা নিয়ে বলল, পুষ্পিতার সব কষ্ট, সব দুঃখ তাহলে শেষ হচ্ছে? বড় লিভিং রুমটা জুড়ে পায়চারি করছেন জামশেদ। দুই হাত পিঠে বেঁধে এদিক সেদিক হাঁটছেন, মুখ বিবর চিন্তায় ডুবেছে। লুৎফা ঠিক পাশে সোফায় বসে দুশ্চিন্তায় একসাথে তিনিও। তকতকে কাচের সেন্টার টেবিলে কতগুলো মেয়ের ছবি রাখা, এগুলো লুৎফা গতকাল প্রিন্ট করিয়ে এনেছিলেন তীব্রকে দেখাতে। সব এই শহরের নামি দামি লোকে সুন্দরী মেয়ে, যার মধ্যে থেকে দুজনকে ওনার ভীষণ ভালো লেগেছে। দুজনারই যেন আগুন ঝরা রূপ। সত্যি বলতে লুৎফা প্রথম দফায় ঘাবড়েছিলেন কিছু, তীব্র যদি রাগারাগি করে। কিন্তু গত পরশু থেকে ছেলেটা আচমকা চুপ হয়ে যাওয়ায় একটু বল এসেছে বুকে। যদি একবার মেয়ে দুটোকে দেখাতে পারেন ছেলেটা, আর কাউকে তো ভালো লাগবেই। তখন মন বদলাবে, ওই স্বার্থপর মেয়েটার কথা ভুলে যাবে নিশ্চয়ই। কিন্তু কোথায় তীব্র? রাত পেরিয়ে প্রায় ভোর হতে চলল, অথচ কোনো খোঁজ নেই। এ নিয়ে চিন্তায় লুৎফার মাথা ফেটে যাচ্ছে। তীব্রর বন্ধুরাও কেউ কিচ্ছু জানে না। নাহিদের বিয়ে থেকে ফেরার পরপরই তাড়াহুড়ো করে কোথায় চলে গেল। জামশেদ কয়েক জায়গায় ফোন করেছেন, তীব্র বাড়ি থেকে গাড়ি নিয়ে গেছে, কিন্তু সেটার গন্তব্য বাস স্ট্যান্ড অব্দি। এরপর বাসে উঠে কোথায় গেল? ভদ্রলোক এত ভাড়া নিতে পারলেন না। এমনিতেই কদিন ধরে প্রেশারের অবস্থা যাচ্ছে তাই, আবার কাহিল লাগছে শরীরটা। আগে হলে এত চিন্তা হতো না। এখন যে অবস্থা ছেলেটার, সদরের দৌড় হা করে খোলা ছিল। জামশেদ বসতে এসেও থামলেন। দুমদাম পায়ের শব্দ পেয়ে ঘাড় ফিরিয়ে চাইলেন ভদ্রলোক। তত্র পা দুটো থমকালো চমকের তোলে। তীব্র ঢুকেছে, একেবারে হাওয়ার মতো জোরালো তার বেগ। বিস্ময় বেড়ে প্রকাণ্ড হলো ছেলের দুহাতে একটা মেয়ে দেখে। সহসা তরাক করে উঠে দাঁড়ালেন লুৎফা। দুজন বয়স্ক মানুষের প্রকট চাহনিতে পুষ্পিতা চিবুক তখন গলায়। চোখ মুখ খিচে রাখার মাঝে তীব্র সোজা এনে তাকে মায়ের পাশে বসালো। জামশেদ হতবাক, হতচেতন। পুষ্পিতাকে একবার দেখেছিলেন তিনি, না সামনাসামনি নয়, আবুলের ফোনে কোনো একটা ছবিতে। অতীতের সাথে বর্তমানের পুষ্পিতাকে মেলানোর প্রয়াস করলেন তিনি। মুখের আদলটাই মিলল শুধু। সেদিনের মতো উজ্জ্বল করণ নেই, রোগাশোকা শীর্ণ একটা মেয়ে। তবে লুৎফা দেখলেন প্রথমবার। প্রৌঢ়া চিনতে পারেননি প্রথমে। তীব্র হুট করে কোনো মেয়েকে এভাবে কোলে নিয়ে ঢুকলো, সে বিষয়ে এখনো হতবুদ্ধি তিনি। আনত পুষ্পিতার আগাগোড়া দেখলেন, আশ্চর্য বনে কৌতূহলে নিঃশেষ হয়ে শুধলেন। ও কে? তীব্র সোজা হয়ে দাঁড়ালো, হাবভাবে ব্যস্ততা ছুড়ে দিল উত্তর। ও আবার পুষ্পিতা? লুৎফা চলকে উঠলেন বিস্ময়ে। ঠোঁট দুটো হা করে ফের চাইলেন। পুষ্পিতার মাথা তখন গলার খাজে, কোলের উপর রাখা হাত দুটো কচলে যাচ্ছে সমানে। কোথায় তাকাবে, কি করবে, সবেতেই আমূল দ্বিধাদ্বন্দ্ব। জামশেদ স্তব্ধ হয়ে বললেন, ওকে ওকে কোথায় পেলে তুমি? এখন এসব কথা থাক মা, তুমি যাও এক্ষুনি গিয়ে দোকান থেকে একটা ভালো বেনারসি আর বিয়েতে যা যা দরকার সব কিনে নিয়ে এসো। আমি মিরাজদের বলছি, ওরা কাজে নিয়ে আসছে। এই বেশি বোঝাটাকে আমি আজকেই বিয়ে করব। পুষ্পিতা চমকে বলল, আজই? আমি মানে? চুপ। মেয়েটা চুপসে গেল ধমকে। ঠোঁট টিপে মাথা নোয়ালো ফের। লুৎফা কিছুই বুঝতে পারছে না, বলেই ফেললেন, ওর তো বিয়ে হয়ে গে। হয়নি, সব নাটক। তোমাকে যা বললাম করো। জামশেদ ইশারায় স্ত্রীকে শান্ত হতে বুঝালেন, বললেন গলা ছেড়ে, বিয়ে করবে ভালো কথা, কিন্তু এত তাড়াহুড়া কেন? তাড়াহুড়ো তো এমনি এমনি করছি না। বলেই পুষ্পিতার দিকে চাইল তীব্র। কটমটে কণ্ঠে অসন্তোষ নিয়ে বলল, সবকিছুর জন্য ও দায়ী। বিয়ে না করেও 2 বছর ধরে মেলোড্রামা চালিয়ে গিয়েছে। ও নাটকের জন্যই তাড়াহুড়ো করতে হচ্ছে। এতদিন বান্দরবনে লুকিয়েছিল,
ছেড়ে দিলে আবার কোন বনে গিয়ে লুকাবে কে জানে। জামশেদ কণ্ঠ শৃঙ্গে তুলে বললেন। তুমি কি ওকে সেখান থেকে আনলে? মাথায় হাত দিলেন লুৎফাও। ছেলেটা বান্দরবন চলে গেছিল। কিসে এলি এত পথ? গাড়িতে শুনলাম বাস স্ট্যান্ডে রেখে গেছিস। মাইক্রো ভাড়া করে। তোমরা এত প্রশ্ন কেন করছো বুঝতে পারছি না। তো কি করব? এই শুনলাম ওর বিয়ে হয়ে গেছে, এখন বলছো হয়নি। আর বিয়ে না হলে এতদিন লুকিয়ে ছিল কেন? পুষ্পিতা মুখ খুলল, মিহি কণ্ঠে বলল। আসলে আমার একটা পা। তীব্র আবারও ধমক দিল। তোমাকে চুপ করতে বলেছি না? লুৎফার সব হজবরলে লেগে গেছে। পুষ্পিতা বিয়ে করেনি অথচ বিয়ের নাটক করছিল কেন? ওর কি তীব্রকে পছন্দ নয়? ভদ্রমহিলা সরল নম্র মনের পুষ্পিতার প্রতিমার মতো স্নিগ্ধ বিষণ্ণ মুখখানা সেই মায়া কয়েক গুণ বাড়ালো। মাথায় হাত রাখলেন ওর, মোলায়েম কণ্ঠে বললেন। তোমার বুঝি আমার ছেলেকে পছন্দ নয়? পুষ্পিতা চোখ তুলে চাইল একটা স্বচ্ছ জলের পুকুর সেথায় বলল বোঝা স্বরে। ছি ছি ছি, ওনার মতো মানুষকে অপছন্দ করার যোগ্যতা আছে আমার? লুৎফার হঠাৎ নজর পড়ল মেঝেতে পুষ্পিতার ঝুলন্ত স্কার্ট হতে বাম্পা বেরিয়ে আছে। লুৎফা আরো ভালো করে তাকালেন। পাশের জায়গাটা ফাঁকা, সিলিং ফ্যানের তোপে স্পষ্ট হাওয়ার গতিপথ। ভদ্রমহিলার মুখখানা অমনি বিবর্ণ হয়ে গেল। ত্রস্ত দেখলেন স্বামীর পানে। জামশেদের নজরও এদিকেই আটকে। দুজন মুখ চাচাই করলেন, দৃষ্টিতে যেন সব উত্তর সব সমাধান। বাবা মায়ের এই চাহনি হয়তো বুঝে নিল তীব্র। ছোট্ট শ্বাস ফেলে বলল। অ্যাক্সিডেন্টে আমি যেমন কোমায় চলে গিয়েছিলাম, পুষ্পিতারও দেহের সামান্য একটা অংশ চলে গেছে। ও ভেবেছিল এসব জেনে আমি ওকে ছেড়ে দেব, তাই আগ বাড়িয়ে বেশি বুঝে এতদিন লুকিয়ে রেখেছিল নিজেকে। কিন্তু ও বোঝেইনি তীব্র রেজা তালুকদারের ভালোবাসা এত সস্তা নয়। আই থিঙ্ক তোমাদের সব কনফিউশন দূর হয়েছে এবার। দুজনের কেউই জবাব দিল না। লুৎফা ফেল করে পুষ্পিতাকে দেখছেন। মেয়েটা পাংশুটে আদলে নামিয়ে রাখলো নজর। এক ফোঁটা জলের কণা ছিটকে পড়ল হাতে। লুৎফা অমনি ওর মাথাটা বুকে চেপে ধরলেন। অনুশোচনায় অন্তঃপট জ্বলে পুড়ে গেল। না জেনে বুঝে মেয়েটাকে এতকাল উনি অভিশাপ দিয়েছিলেন। একটু আগেও স্বার্থপর বলেছিলেন। ছি ছি ছি। ভদ্রমহিলা ভেজা চোখ মুছলেন। আচমকা কেমন তাড়াহুড়ো বাঁধিয়ে বললেন। আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। আমার বিয়ের সব গয়না তো এখনো একই রকম আছে, ওকে বরং সেসব দিয়ে সাজাবো। তবে বেনারসিটা কিনতে হবে, বুঝলেন বিট্টু? তুই একটু অপেক্ষা কর বাবা, আমি আসছি। যেতে নিলে আটকালেন জামশেদ। বললেন। কষ্ট করে মার্কেটে যেতে হবে না, আমি ফোন করছি। কোন ব্র্যান্ডের নেবে বাড়িতে পাঠিয়ে? সে তো আরো ভালো। তাহলে যাই, একটু খাবার নিয়ে আসে। সকাল থেকে তো কিছুই খাওনি মনে হয়, তাই না? উত্তর নিতে পুষ্পিতা চিবুক ধরলেন তিনি। মেয়েটা হা করে রইল, চোখে মুখে হাজারো দ্বিধা হাজারো দ্বন্দ্ব। ওনারা তো দেখলেন বুঝলেন ওর পা নেই, এরপরও বিয়েতে রাজি। এত আনন্দ এ নিয়ে লুৎফা জবাবের আশায় রইলেন না। চপল চিত্তে রান্নাঘরে ছুটলেন। জামশেদ কল দিলেন কোনো এক নম্বরে। কথা বলার সুবিধায় খোলা জায়গায় দাঁড়ালেন এসে। তীব্র সদরের দিকটা একবার দেখলো, তারপর কাছে এলো পুষ্পিতার। এক হাঁটু মুড়ে বসলো সামনে, কোমল হাত দুটো মুঠোয় ধরে বলল। চিন্তা হচ্ছে? মেয়েটা মাথা নাড়ল দুপাশে, বলল। ভয় করছে। কিসের ভয়? পুষ্পিতা ভেজা চোখে বলল। এটা ঠিক হচ্ছে না স্যার, আপনি আবেগের বশে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তীব্র চট করে একটা আঙ্গুল ওর ঠোঁটে চেপে ধরল। আমাকে ভালোবাসো? পুষ্পিতার কাতর চাহনি থমকায়। নেমে আসে এক পৃথিবী ব্যাকুলতা। ও ভ্রু উচালো। কি ভালোবাসো? বাসি। তীব্রর কণ্ঠে দৃঢ়তা। ব্যাস, ভালোবাসার উপর আর কোনো কথা নেই, কোনো যুক্তি নেই, কোনো তর্ক নেই। সেখানে এক পা কি জিনিস। একটু থামলো সে, বলল। আমি তোমাকে চাই, তোমার মনটাকে চাই, একটা গোটা পুষ্পিতাকে চাই। আর সেই চাওয়ার মধ্যে পৃথিবীর কোনো কিছুর কোনো জায়গা নেই ভিতুমে। তীব্রর দুটি হাত আছে, একটা বুক আছে। তোমাকে আগলে রাখতে ওরা কি যথেষ্ট নয়? তোমার সমস্ত অপূর্ণতা আমার ভিতুমে, আমার সবটা দিয়ে তোমাকে আমি পূর্ণতায় রাঙিয়ে দেব। পুষ্পিতা হু হু করে কেঁদে উঠল, কিন্তু হাসলো তীব্র। সিক্ত চোখ মুছিয়ে বলল। পৃথিবী ছাড়া রাগ অবধি তোমাকে আমি এতটা ভালোবাসবো ভিতুমে, যতটা ভালোবাসা এর আগে কেউ কখনো কাউকে কোনোদিনও বাসেনি। প্রেমিক হিসেবে নয়, স্বামী হিসেবে তোমাকে দেয়া এটা আমার প্রথম ওয়াদা। ওদের কথার মাঝে জামশেদ ফিরে এলেন তুষ্ট চিত্তে, বললেন। হ্যাঁ, ব্র্যান্ডের ম্যানেজারের সাথে কথা বললাম। বেনারসির সব থেকে নামি ব্র্যান্ড। কিছুক্ষণের মধ্যে ওনারা শাড়ি সহ ওনাদের স্টাফ পাঠাবেন। পুষ্পিতা, তোমার যা যা পছন্দ হয় সব নিও। তীব্র বলল। মানা করে দিন, এসবের কোনো দরকার নেই। তিনি কপাল কুঁচকে বললেন।
মানা করব কেন? তীব্র উঠে দাঁড়ালো, জবাব দিল ভনিতাহীন। পুষ্পিতা বিয়ে করবে আর 5টা সাধারণ মেয়ের মতো একটা সাদা মাটা বেনারসি পরে, আর সেটা আমি কিনবো। আমি যতটুকু অ্যাফোর্ড করতে পারবো পুষ্পিতা তাই ব্যবহার করবে ড্যাড। কিন্তু তোমার বাবা আমি দিলে কি সমস্যা? সমস্যা আছে। আমি ওকে মন্ত্রীর ছেলে হিসেবে ভালোবাসিনি, বেসেছি একজন সাধারণ মানুষ হিসেবে, যে একটা ভার্সিটির সামান্য লেকচারার ছিল। তাই আমার স্ত্রী আমার টাকায় চলবে, শ্বশুর মন্ত্রী হওয়ার কোনো অ্যাডভান্টেজ নিয়ে নয়। কিন্তু তুমি এখন কি করে খরচ করবে? তোমার তো অসুবিধে নেই, যা আছে তাই দিয়ে হবে। তারপর পুষ্পিতার দিকে চাইলো সে, সোজাসুজি বলল, তোমার শ্বশুরের মতো হয়তো অঢেল টাকা আমার হবে না, একজন লেকচারার হিসেবে হয়তো অল্প বেতন পাবো। এ দিয়ে চলতে পারবে পুষ্পিতা? মেয়েটা জবাব দিল সাথে সাথে, পারবো। আপনি পাশে থাকলে আমি সব পারবো। দুজনার দৃঢ়তায় অবাক হলেন জামশেদ। তীব্রর তৃপ্ত হাসিটা সেই বিস্ময় বাড়ালো। কতদিন পর আবারও হাসছে ছেলেটা। পুষ্পিতা করকরে লাল রঙের বেনারসি পরেছে, সাথে গা ভর্তি গয়নায়। ভারে মেয়েটার নরচর রুদ্ধ জটটর সেই কখন পালিয়েছে। লুৎফা নিজ হাতে ওকে সাজালেন। সবশেষে গাল ধরে বললেন, কি সুন্দর লাগছে আমার ছেলেটা, কিন্তু এমনি এমনি এত পাগল হয়নি। পুষ্পিতার লজ্জা পেল, মাথা নামাতে দোরের কাঠে টোকা দিল কেউ একজন। লুৎফা তাকালেন, তীব্র বলল, হয়নি? দেখলে একটু মন ভরে সাজাবো, তাও দিচ্ছে না। এত অধৈর্য তুই। উফ, প্রৌঢ়া হয়েছে, বিরক্ত হয়ে নিয়ে যা। বললেন। লুৎফা বাকি জিনিস গুছিয়ে রেখে বেরিয়ে গেলেন। তীব্র ভেতরে এলো, বসে থাকা পুষ্পিতার দিকে তাকিয়ে হাসলো মিটিমিটি। পুরনো সে হাসিতে কুণ্ঠায় কুপকাত তরুণী। তীব্র সময় নিল না, ফের কোলে তুলতেই ও বলল, শুধু শুধু এত কষ্ট করছেন, দুটো ক্রাচ এনে দিলেই হতো। আমার হাত দুটোই তোমার ক্র্যাচ, আর এখন কষ্ট আমি করছি, বিয়ের পর তো তুমি করবে। পুষ্পিতা বোকা চোখে চাইল। তীব্র ঠোঁট কামড়ে হাসে, চোখে মুখে দুষ্টুমি। সামলাতে পারবে আমায়? 75 কেজি কিন্তু। পুষ্পিতার মুখ হা করে ফেললো, ছটফটিয়ে বলল, ছি, নির্লজ্জ। নামান আমাকে, নামান। তীব্র কথা শুনল না। সরু নাক কোলে থাকা পুষ্পিতার নাক ঘষে বলল, আর কিছুক্ষণ, এরপর তুমি আমার ভিতরে, আবার তোমার সবটা আমার, হাসতো তুমিটা আমার। মিরাজ, মুশফিক, আরমান, নাহিদ, নুহা সবাই একসাথে কাজে নিয়ে এসেছে। আশ্চর্যের বিষয়, আরো একটা সূক্ষ্ম পরিচিত মুখ আছে সঙ্গে। তবে সেদিকে কারো খেয়াল পড়ার আগে নুহার একটা চিৎকার টেনে নিল মনোযোগ। মেয়েটা পুষ্পিতা বলে ছুটে গেল কাছে। পুষ্পিতা তখন সেজেগুজে পুতুল হয়ে বসে। দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরল নুহা। কেঁদে কেঁদে কণ্ঠে নিপাত অভিমান ঝরিয়ে বলল, তুই কি করে পারলি আমার সাথে এতদিন কথা না বলে থাকতে? কষ্ট হয়নি তোর? একবারও আমার কথা মনে পড়েনি? পুষ্পিতা বন্ধুর মুখটা তুলল, তার চোখেও জল। বলল খুব আস্তে, তুই আর উনিই তো আমার সব। তোদের ছাড়া আমি ভালো থাকতে পারি কখনো? তীব্র হাট্টা গোটা বন্ধুদের দেখলো কিছু পল, সব কটা সেজে গুজে এসেছে। ও ভ্রু কুচকে বলল, কাজী কোথায়? ত্রস্ত পেছন হতে হাত তুললেন ভদ্রলোক, মিনমিন করে জানালেন। এই যে বাবা, আমি এখানে। তীব্র চোখ ছোট হয়ে গেল। এ তো সেই কাজী, নাহিদের সাথে মিথিলার বিয়ে পড়াতে তুলে এনেছিল যাকে। এটাকে কোথায় পেলি? মুশফিক খুব আনন্দ নিয়ে বলল। ফুলে এনেছি। আজকেও? মিরাজ বলল, তো কি করব? তুই হুট করে কাজই জোগাড় করতে বললি, তাও এত তাড়াহুড়ো করে। আমরা তো চিন্তায় পড়ে গিয়েছিলাম, তখনই ব্যাটটা সামনে দিয়ে যাচ্ছিল। ভাবলাম কষ্ট করে খুঁজবো কেন, তাই তিনজন মিলে বগল দাবা করে সাথে নিয়ে এসেছি। কাজী ভয়ে ভয়ে বললেন, বাবারা, আমি আজকেও কাউকে কিছু বলবো না। তাহলে নিশ্চয়ই আজও আপনারা আমাকে জবাই না করে সহি সালামতে বাড়ি পৌঁছে দেবেন। জামশেদ কৌতূহলে শুধালেন, আজকেও কিছু বুঝবেন না মানে? ওরা কি আপনাকে আগেও তুলে এনেছিল নাকি? ভদ্রলোক কথা বলার আগে ঠোঁট ফাঁকা হয়ে গেল। ভ্রু তুলে বললেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী জামশেদ তালুকদার না? জামশেদের অভিব্যক্তি নিভে গেল অমনি। এই রে, লোকটা যদি এখন বাইরে গিয়ে মিডিয়াকে সব বলে দেয় মন্ত্রীর ছেলে কাজে তুলে এনে বিয়ে করছে, এমন নিউজ তো দেশে রমরমিয়ে চলবে। তীব্র বলল, এত কথার দরকার নেই, বিয়ে পড়াতে এসেছেন, বিয়ে পড়ান, বসুন। কিন্তু বস বেটা। মিরাজ একটা ধাক্কা মারল। অপ্রস্তুতি হুড়মুড়িয়ে এসে সোফায় বসে পড়লেন ভদ্রলোক। চশমাটা খুলতে খুলতে ঝুলে রইল নাকে। তারপর ঠিকঠাক হয়ে বসলেন তিনি। খাতাপত্র মেলে ব্যস্ত হলেন লিখতে।
তীব্রর পরনে সোনালী পাঞ্জাবি, মাথায় একটা টুপি মিসিং। আরমান এদিক ওদিক চাইল। তীব্রর চেহারায় ভালো বর্বর ফিল সে পাচ্ছে না। বড় চুল দাড়িতে সেই ছাকাখন মাস্তান মনে হচ্ছে। বন্ধুর এই চেহারা সে মেনে নিতে পারল না। চোখ পড়ল কোনায় দাঁড়ানো মামুনের দিকে। ভদ্রলোক সবসময় টুপি পরেন মাথায়। ও গিয়ে সেটা ছো মেরে নিল। মামুন চমকালো, চাইল হতভম্ব চোখে, কিন্তু সাফায় দেয়া তো দূর, কোনো কিছুর ধার ধারল না আরমান। চোখের চোটপাট দেখিয়ে ফিরে এলো, আবার চুপচাপ গিয়ে তীব্রর মাথায় পরিয়ে দিল টুপিটা। তীব্রর অবশ্য এসবে মন নেই। ও চেয়ে আছে কাজীর খাতার দিকে। আচমকা খ্যাক করে বলল, এটা কি পিঁপড়ে হাঁটছে? তাড়াতাড়ি লিখুন। জি জি লিখছি। জামশেদ দোনামোনা করে বললেন, বলছিলাম কি তীব্র, আরেকবার ভেবে দেখো, এখানে তো পুষ্পিতার অভিভাবক থাকা জরুরি। এর থেকে আজ ওকে বাড়ি পাঠিয়ে দিলে হতো না? এরপর আমরা দুই পরিবার আরামসে বিয়ের দিন তারিখ ঠিক করে ধুমধাম করে বিয়ে দেব না হয়? তীব্র বলল, না, এদের একটাকেও আমার বিশ্বাস নেই। বিয়ে এক্ষুনি হবে, তারপর যেখানে যাওয়ার আমি নিয়ে যাব। এটাকে এক মুহূর্ত কাঁচছাড়া করা যাবে না। কাবিন কত লিখবো বাবা? 30-40 লাখ। পুষ্পিতা বাদ সাধল কথায়। মিহি কণ্ঠে বলল, না, এসবের প্রয়োজন নেই। তীব্র বিরক্ত হয়, কপাল গোছায়, মেজাজ খিচড়ে। ভাবলো পুষ্পিতা বিয়েতে আবার বেঁকে বসবে। এবার যদি সত্যি এমন করে তাহলে দ্বিতীয় চটটা খুব তাড়াতাড়ি খাবে। বাকিরা বিস্মিত হয়ে একে একে অপরকে দেখলো। কাজী বললেন, কিন্তু এটা তো নিয়ম, কিছু না কিছু অর্থ বাড়তেই হবে। তাহলে সব থেকে কম যত হয় সেটা লিখুন। নুহা কাঁধে হাত রাখলো। কেন রে, কোনো সমস্যা? সবার চোখে প্রশ্ন। পুষ্পিতা সরাসরি তীব্রর দিকে চাইল। অন্য সময় স্বল্পতেই লজ্জায় মূর্ছা যাওয়া তরুণী সকলের সামনে স্পষ্ট জানালো, আমার দেনমোহরের অর্থ চাই না। দেনমোহর হিসেবে আমি আপনাকে চাই। যদি কখনো বিচ্ছেদের প্রশ্ন আসে, ক্ষতিপূরণ হিসেবে যেন আপনাকেই পাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রথম কোনো কনের মুখে এমন কথা শুনলাম। অমনি সব ভয়ডর ভুলে মহানন্দে বিয়ে পড়ালেন তিনি। সবার ভিতর পুষ্পিতার হাতটা সদর্পে ধরে রাখলো তীব্র, যেন ছাড়লেই পালাবে। সময় শেষে বিয়ে সম্পন্ন হয়। সকলের চকচকে হাসি আর আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত বাড়িঘর। তীব্রর হঠাৎ নজর পড়ল মামুনের দিকে। ভ্রু কুচকে বলল, এই নমুনাটা এখানে কেন? সবগুলো চাহনি নিক্ষেপতে ভদ্রলোক গুটিয়ে গেলেন। আরো জড়সড় হয়ে বললেন, মানে? উত্তর দিল মিরাজ, কাজী সাহেবকে আনার সময় রেখে ফেলেছিল, তাই এটাকেও নিয়ে এসেছি, যদি সমস্যা করে। মামুন শিশুর মতো ঠোঁট উল্টে বললেন। কিন্তু আমি তো বাজারে যাচ্ছিলাম। তীব্র রেগে বলল, ব্যাংকের অফিসার হয়েছিস আর গুন্ডামো গেল না? যা, এটাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা কর। মামুন সাহস পেলেন একটু, এক পা এগিয়ে এসে বললেন, বলছিলাম যে আমি একটা কথা বলতে পারি। মুশফিক বলল, এতক্ষণ কি তাহলে বলছিস? না মানে? জামশেদ হাত তুলে ওকে থামালেন, জিজ্ঞাসা করলেন, আপনার পরিচয়? নুহা বলল, উনি পুষ্পিতার আগের পাশের বাড়িওয়ালা আঙ্কেল। আরমান আগ বাড়িয়ে বলল, ওই যে বাড়ির দারোয়ানকে আমরা ন্যাড়া করে মুখে চুলকানি মাখিয়ে দিয়েছিলাম না, সে বাড়ির মালিক আঙ্কেল। সাথে গর্বের হাসি হাসলো ছেলেটা। জামশেদ চোখ মুখ কুচকে বললেন, লজ্জাও করে না এসব বলতে, আবার দাঁত দেখাচ্ছে। আরমান হাসি দপ করে নিভে গেল। দাঁড়ালো চোর মুখ করে। মামুন বললেন, মানে আমাকে যদি অনুমতি দিতেন তাহলে একটা প্রস্তাব রাখতাম। জামশেদ বললেন, জি বলুন, কি বলবেন? না মানে আসলে বিষ্টু ভাই, বলছিলাম যে আপনার বিয়ের অনুষ্ঠানটা যদি আমার বাড়িতে করতেন। মুশফিক কথা টেনে নিল। কেন, ওর বাড়ি নেই? তোর বাড়িতে করতে যাবো কোন দুঃখে? জামশেদ বললেন, তোমরা চুপ করবে, ওনাকে বলতে দাও। আর বাবার বয়সী লোকের সাথে তুই তোকারি করা এটা কোন ধরনের বেয়াদবি? সে সরি টু হিম। মুশফিক সরি বলতে তাকালো, কিন্তু মামুনের মনে হলো দৃষ্টি দিয়ে জান কবজ করছে সে। ত্রাসে লাফিয়ে উঠে বললেন, না না লাগবে না, আমি কিছু মনে করিনি। তাহলে বলুন কি বলার আছে। আসলে স্যার, বিষ্টু ভাই, আপনি তো সেদিন আমাদের শাস্তি দিতে কিছু কাজ ঠিক করে দিয়েছিলেন। পুষ্পিতাকে খুঁজে না পাওয়া যায়, কিছুতেই যা হয়নি। সত্যি বলতে মেয়েটাকে সেদিন আমরা কম কথাও শোনাইনি, না জেনে বুঝে। ডলিও যা তা বলছিল, সেসবে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ যদি দিতেন। মানে এখন আমার বাড়িতে ওই ফ্লোর পুরো খালি,
গ্রাউন্ড ফ্লোরে বিশাল জায়গা আছে। হ্যাঁ, আপনাদের এই বাড়ির কাছের সমান। তবে আমি অনেক আশা নিয়ে প্রস্তাবটা রাখতে চাইছিলাম, যদি আপনার মর্জি হয় আপনার আর পুষ্মিতার বিয়ের অনুষ্ঠান আমাদের বাড়িতে করেন। আমি ডলি দায়িত্ব নিয়ে সমস্ত কাজ করে দেব। অনুনয়ের তোর বাড়াতে হাত জোর করলেন মামুন। চোখ মুখ পরিষ্কার অনুশোচনা। তীব্র পুষ্পিতার দিকে তাকালো, জানতে চাইলো সে কি চায়। মেয়েটা বাধ্যের ন্যায় বলল, আপনি যা বলবেন। ও মাথা নাড়ে মামুনকে উত্তর দেয়। ঠিক আছে। ভদ্রলোক খুশিতে আপ্লুত হই হই করে বললেন, আমি তাহলে যাই, ব্যবস্থা করি গিয়ে। বলতে বলতে চপ্পল পায়ে ঘর ছাড়লেন তিনি। এতদিনের নিস্তব্ধ বাড়িটা মুহূর্তে আনন্দে মাখো মাখো আজ। বন্ধুদের উল্লাস, তীব্র প্রাপ্তি সব মিলিয়ে উৎসবে হইচই লেগে গেছে। লুৎফা অল্প সময় আড়ম্বরপূর্ণ আয়োজন করে ফেললেন। খাবার বাড়াতে আরো দুজন লেগে গেল, তাই সবাই একসাথে টেবিলে বসলো। নুহা বসতে বসতে অদূরে পুষ্পিতাকে দেখলো কিছু পল। ওর তো ক্রাচ নেই, এখানে খেতে আসবে কি করে ভাবলো। আমি বরং খাবারটা নিয়ে যাই, দুজন একসাথে ওখানে বসে খাবে। নুহা নিজের থালায় হাত দিল, কেবল তখনই চোখ পড়ল তীব্রর দিকে। মানুষটা প্লেটে ভাত মাংস নিয়ে পুষ্পিতার কাছে যাচ্ছে। মেয়েটা মুচকি হাসলো, বুক ভরে শ্বাস টেনলে বসলো কেদারায়। তীব্র একটা চেয়ার নিয়ে পুষ্পিতার মুখোমুখি বসেছে। তরকারিতে ভাত মেখে সামনে ধরতেই গাল দুটো লজ্জায় ছেয়ে গেল তার। চোখের কোণা তুলে চাইলো সবার দিকে। ও বলল, স্বামীর হাতে খাচ্ছেন ম্যাডাম, এত লজ্জার কি আছে? না মানে। পুষ্পিতার কথা বেশি দূর গেল না। তীব্র চোখ রাঙিয়ে হুকুম দেয়, হ্যাঁ করুন। মেয়েটা মুখ খুলল, তবে প্রশ্ন করলো পরপরই, একসাথে খাবো, একবার তুমি খাবে, একবার আমি। নিবিড় এই দৃশ্যখানা টেবিলে বসে বসেই দেখলেন জামশেদ। চোখের হোঁচট পরিষ্কার চাহনিতে। তীব্র কি সত্যি তার ছেলে? হ্যাঁ, শরীরে তো ওনার রক্তই বইছে, জেদ সাহস সব ওনার সেই যুবক বয়সের মতো। কিন্তু বইয়ের প্রতি তো জামশেদ এত গদগদ ভাব কখনোই ছিল না। আজ অব্দি লুৎফাকে খাইয়ে দিয়েছেন কখনো? একটা মেয়ের শোকে তার ছেলে প্রায় পাগল হয়ে যাচ্ছিল। আচ্ছা, লুৎফা পাশে না থাকলে জামশেদেরও কি কখনো ঘুম খারাপ হবে? উনি দূরে গেলে ওনারও কি এমন দশা হবে? ভদ্রলোক মনোদ্বিধা নিয়ে স্ত্রীকে দেখলেন এক পল। সবাইকে পরিবেশন করায় ব্যস্ত রমণী। জামশেদের হাত গোলা নিষ্পিস করে উঠল। পরিস্থিতির প্রতিকূলতায় দমিয়ে রেখে গাঁট হয়ে বসে রইলেন। তাও ভাতে হাত চালালেন খুব ধীরে। আস্তে আস্তে সবার খাওয়া শেষ হলো। মিরাজরা হাত ধুয়ে গিয়ে বসলো সেই লিভিং রুমে সোফায়। লুৎফা লক্ষ্য করলেন জামশেদকে। ভাতে আঙ্গুল চালাতে চালাতে গভীর চিন্তায় ডুবেছেন তিনি। জিজ্ঞাসা করলেন, আপনার কিছু লাগবে? ভদ্রলোক নড়ে উঠেন, না। তারপর গলা খাকারি দিলেন। রয়ে শয়ে বললেন, আমার পাশে এসে বসো তো। লুৎফা একটু ভয় পেলেন। জামশেদ তো এভাবে কখনো বলে না। গুরুতর মুখভঙ্গিতে বসলেন বসে। সহসা তাকে চমকে দিয়ে মুখের সামনে ভাত ধরলেন তিনি। লুৎফার বিস্ময়ে মাথা চক্কর কাটে, চোখ থেকে মণি দুটো ঠিকরে আসতে চায়। জামশেদের মাঝে লুতুপুতু ভাব কখনোই ছিল না। রাজনীতি ক্যারিয়ার নিয়ে ব্যস্ত লোকের এসবের জন্য ফুরসত কই। সময় করে যে একটা ছেলে জন্ম দিয়েছেন এই ঢের। ডিরি ভূতে ওষ্ঠ ফাঁকা করে চেয়ে রইলেন লুৎফা। সেই খোলা মুখে ভাত ঠুসে দিলেন জামশেদ। এভাবে দেখছো কেন? অস্বস্তি হচ্ছে? লুৎফা হেসে ফেললেন এবার। ছেলেকে দেখে বুঝি প্রেম জেগে উঠলো? জামশেদ ধরা পড়ার ভাবটা চটজলদি লুকোতে পারলেন না। হয়তো চাইলেনও না আজ। মনের কথাই বলে দিলেন, না, আসলে হঠাৎ মনে হলো সমাজের চোখে আমি এত সভ্য মানুষ হয়েও তোমাকে কোনোদিন যত্ন করিনি, তোমার কোনো খেয়াল রাখিনি। খেয়েছো কিনা, শরীর খারাপ কিনা, কিচ্ছু না। দুটো ভাত আর একটা পরিপাটি বিছানা, ব্যাস। এর বাইরেও যে একটা স্বামীর কিছু দায়িত্ব থাকে, কেন যে হুট করে মনে এলো সেটা। এই যে দেখো, যাকে সারা জীবন অসভ্য অভদ্র বলে গালাগাল করে এলাম, সেই ছেলের মাঝে কতটা নিখুঁত ভালোবাসা আছে। ভালোবাসার মানুষটার প্রতি কত যত্ন তার। আসলে কি বলতো লুৎফা, ভালোবাসতে সভ্যতার দরকার হয় না, ভালোবাসতে দরকার হয় মন। আমার হয়তো সেটা ছিল না। স্ত্রী যাকে ভালোবাসার জিনিস আমরা অনেকেই ভুলে যাই। তাই ভাবছি এই বয়সে এসে যদি তোমার ছেলের থেকে ভালো গুণটা শিখে নি কেমন হবে। লুৎফার চোখে জল ছুটে এলো। আলগোছে মুছতে অন্যদিকে ফিরলেন। সেখানে তীব্র পুষ্পিতাকে খাইয়ে দিচ্ছে। চোখ পড়ল সেথায়। শুধু কি তাই, খাওয়া শেষে মেয়ের এটো মুখ টিস্যুতে মুছিয়ে দিল সে। পানি খাওয়ালো গ্লাস তুলে। লুৎফর চোখ ধরল মুগ্ধতায়, বুক ভরল শান্তিতে। মনে হলো সত্যি ভালোবাসতে সভ্যতার দরকার হয় না, ভালোবাসতে মন চায়, যেটা তীব্রর আছে, সবার থেকে অনেক বেশিই আছে।
বিয়ে বাড়ি, সরল সুন্দর সাজসজ্জায় মাখমাখোর সাথে এ এক স্বপ্নের মতো জায়গা। অতিরিক্ত আড়ম্বরপূর্ণ, চারিদিকে হইচই, রংচঙে ফুলে সজ্জিত ঝলমলে আলোয় আলোকিত প্রায় প্রতিটি কোণা। বিলাসবহুল খাবারের সুগন্ধে বাতায়ন মেতেছে। গ্রাউন্ড ফ্লোরের একটা বড় কর্নার বরাদ্দ তার জন্যে। মামুন শাহ নিজের সবটুকু চেষ্টা ঢেলে এমন বিরাট আয়োজন করেছেন। বাড়ির একদম সামনে আয়োজনের সর্বাধিক দৃষ্টিনন্দন সৌন্দর্যের এক অনন্য সমাহার হলো বাড়ির হাতিকায় গেট, যেখানে মাত্র এসে চারখানা বড় গাড়ি ভিড়েছে। অমনি হিড়িক পড়ল আশেপাশে, বর এসেছে, বর এসেছে। উদ্বেলিত স্লোগান দিকবিদিক মারিয়ে পুষ্পিতার কান ছুঁয়ে দেয়। বৌসাজে রূপসী বুকখানা ধকধক করে উঠে, নড়ে চড়ে বসে একটু। মুখায়বের আইঢায় ছাপ দেখেই ফিক করে হেসে ফেলল নুহা। ভ্রু উঁচিয়ে টেনে টেনে বলল, কি কেমন ফিল হচ্ছে? বুক ধকধক করছে? ঘাম হচ্ছে? লজ্জা লাগছে? ঘরে আরো বেশ কজন ছিলেন। নুহার রসিকতায় হাসলেন তারাও। পুষ্পিতা লজ্জা পেল, ঠোঁট টিপে ছোট কণ্ঠে বলল, ওনাকে কেমন লাগছে কে জানি। নুহা জবাব দিল না। ফটাফট পুষ্পিতার কিছু ছবি তুলে নাহিদকে সেন্ড করলো হোয়াটসঅ্যাপে। নিচে লিখল, আমি নিজে না সাজলেও কত সুন্দর সাজাতে পারি দেখেছিস পুষ্পিতা? একদম রানীর মতো লাগছে না? পরের মেসেজটাই লিখল, এইসব ছবি কি তো তীব্র ভাইয়াকে দেখাবে না? বিয়ের আগে নো দেখা দেখি, মনে থাকে যেন। নাহিদ তখন অফলাইনে, মেসেজ সিন হয়নি। নুহা নিজের মতো গড়গড় করে লিখে আবারও ফোনটা জায়গায় রেখে দিল। প্রবেশদ্বারের সামনে একটা মোটামুটি জটলা বেঁধেছে। সবার সামনে জিপ থেকে পুলিশের লোক নামলেন। পরের ফুল দিয়ে সাজানো গাড়িটার আশেপাশ থেকে ভিড় কমাতে হাঁক ছুড়লেন কয়েকবার। জায়গা পাতলা হলে নাগরা জুতো সমেত মাটিতে পা রাখল তীব্র। ধবধবে সাদা শেরওয়ানি, কারুকাজ, হিরেনে জল জল করছে আলোতে। পাগড়ির উঁচু অংশে বসেছে লম্বালম্বি চাঁদের দাগ। রাহাত ছুটে গিয়ে তার হাত আঁকড়ে ধরল। খোরশেদ, পুষ্পিতার মামা, মামুন সহ বেশ কজন পুরুষ বরপক্ষকে সাদরে নিয়ে গেলেন ভেতরে। জামশেদ পা মেলাতে মেলাতে অদূরে দেখলেন কিছু পল। মিডিয়াকে কোনোভাবে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। চারিদিকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছেন তিনি। ভদ্রলোকের চোখ মুখ খেয়াল করল হাফিজ। আগ বাড়িয়ে বলল, আপনি চিন্তা করবেন না স্যার, আমি সব ব্যবস্থা করে রেখেছি। তুষ্ট হাসলেন তিনি। হাফিজকে আগে যে কেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে পেলেন না? কাজের প্রতি এত ডেডিকেটেড ছেলেটা, সেখানে আবুল একটা বোকার মতো চাল চালতে গিয়ে নিজের কপালটাই পোড়ালো। এখন মরার আগ অব্দি গুপ্ত ঘরে আটকে থাক। এত গিজগিজে মানুষ দেখে একটু অস্বস্তি হচ্ছে তীব্রর। সবাই কেমন ড্যাব ড্যাব করে দেখছে। কি অদ্ভুত, এরা কি আগে কাউকে বিয়ে করতে দেখেনি? বাড়িতে হলেও আয়োজন সেন্টারের থেকে কম কিছু নয়। মুখোমুখি বিশাল বড় স্টেজ, পুরোটা একেবারে তকতকে সাদা থিমে বানানো, শুভ্রতায় মোড়ানো। সেখানকার পর্দা থেকে সোফা সেট অবধি। সামনেই অতিথিদের বসার জায়গা, এ পাশটায় খাবার দাবারের হল্লা হুল্লি। নতুন জামা কাপড়ে মোড়া নিমন্ত্রিতরা অনুষ্ঠানের চাকচিক্য আরও বহুগুণ বাড়িয়েছে। তীব্র লম্বা লম্বা পা ফেলে স্টেজে এসে বসল। দুপাশে চারজন ছায়াসঙ্গীতার। নাহিদ কিন্তু আজ কনে পক্ষ নয়, একেবারে বরযাত্রীর মতোই দাপটনি বন্ধুদের সাথে সাথে এসেছে সে। রাহাত তো পণ করেছে দুলাভাইয়ের হাতই ছাড়বে না। ওকে পাশে নিয়ে সোফায় বসলো তীব্র। ফর্সা ছেলেটা মুহূর্তে মিশে গেল শ্বেত রঙের সাথে। রাহাত জিজ্ঞাসা করলো, ভাইয়া জুস নিয়ে আসবো? যাও। পাঞ্জাবি পরা ছেলেটা ছুটলো অমনি। তীব্র দুহাতের তালু ঘষতে ঘষতে দেখলো চারিপাশ। নিচ তলার কোনো এক ঘরেই রয়েছে পুষ্পিতা। সিঁড়ি বেয়ে উঠানামার ধকল না দিতে এই সিদ্ধান্ত। মেয়েটাকে খুঁজতে গিয়েও তীব্রের বুকের সরব গতি বেড়ে গেল ফের। প্রকাণ্ড হলো ওই ঢিপঢিপের রেশ। অনুভূতির তরঙ্গোচ্ছ্বাসের কি মাত্রাধিক আলোড়নে সব। কিছু সময় পর স্টেজে সালমা বেগম এলেন, সাথে খোরশেদও আছেন। তবে তাদের ছাপিয়েও তীব্রর চোখ পড়ল ওপাশের এক বৃদ্ধায়, মিথিলার দাদি, লাঠি হাতে দাঁড়িয়ে। আগের থেকে বুড়িয়ে যাওয়ায় একা একা চলাফেরা মুশকিল। সালমা মুচকি হেসে ওর মাথায় হাত বোলালেন। এই ছোঁয়ায় কোনো সংকোচ, কোনো দ্বিধা নেই আজ। হাসি হাসি মুখ করে বললেন, তোমার মতো বড় মনের মানুষ আমি খুব কম দেখেছি তীব্র। দোয়া করি আল্লাহ তোমাকে ভীষণ সুখে রাখুক। সে ফটাফট বলল, সুখটা যেন আপনার মেয়ের সাথে হয়। উত্তর শুনে বুক ভরে গেল প্রৌঢ়ার। চোখ দুটো ছলছল করলো আনন্দের তোরে। পরপর আংটির বাক্স নিয়ে বললেন, নিন আম্মা, পরিয়ে দিন। আমেনার ভীত সন্ত্রস্ত চোখ নড়ে চড়ে উঠে। আমি কে? তোমরাই পড়াও। খোরশেদ বললেন, আহা তুই গুরুজন, তুমি পারো না? আমেনার ভালো লাগছে না। তীব্র আজকে চুপটি করে ভদ্র বর্ষে যে রইলেও সেদিনের কথা তার স্পষ্ট মনে আছে। কেমন ধমকে বলেছিল, এই বুড়ি চুপ।
বৃদ্ধা দোনা মনে করে আংটি ধরলেন। তীব্র নিজেই হাত বাড়ায়। স্বর্ণের আংটিটা নিমিষে গলে যায় তার লম্বা খসখসে অনামিকাতে। খোরশেদ বললেন, তা আমাদের উপর আর কোনো রাগ নেই তো তোমার? তীব্র হেসে ফেলল। দুপাশে মাথা নাড়লেও চাহনিতে দুষ্টুমি। কয়েক বছর আগেরকার কথা। খোরশেদকে পেটাতেও কিছু লোক ভাড়া করেছিল, বলেছিল বাকি সব রেখে ডান হাত ভাঙতে। কাটায় কাটায় হুকুম তামিল করেছিল ওরা। 6 মাসেরও বেশি সময় লেগেছে খোরশেদের হাত ভালো হতে। সৌভাগ্য যে লোকটা ওসব জানে না। জানলে আজ হেসে হেসে এভাবে প্রশ্ন করতে পারত। জামশেদ তালুকদারের বসার জায়গাটা এই নিয়ে আরেকবার ঝেড়ে দিলেন মামুন। খুব গদগদ হয়ে বললেন, বসুন স্যার, বসুন। ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না। তা বলতে হয় না স্যার, আপনি কত বড় মাপের মানুষ। আমার কপাল ভালো যে আপনার পায়ের ধুলো পড়েছে আমার চৌকাটে। আপনার বাসার জন্য কিন্তু এই জায়গাটা আমি আলাদাভাবে বানিয়েছি। দিতে বলছিলাম স্যার, আপনি বসলে একটু শান্তি পেতাম মনে। জামশেদ এর উপর গম্ভীর রইলেও মনে মনে হাসলেন। একচোট দম ফেলে বসলেন চেয়ারে। হাফিজ পেছনেই দাঁড়িয়ে। বেচারার একদণ্ড শান্তি নেই। একের পর এক কল আসছে ফোনে। রিংটোনের শব্দে জামশেদের মাথা ধরে গেল। বিরক্ত হয়ে বললেন, সাইলেন্ট করতে পারছো না? এমনিতেই চারপাশে তো আওয়াজ, তার মধ্যে আবার তোমার ফোন। ছেলেটা মুখ গোজ করে জানালো, কি করব স্যার বলুন, এক এক মিডিয়া থেকে এক একবার ফোন করছে, মনে হয় বিয়ের ব্যাপারটা লিক করেছে কেউ। করবই তো, এরকম একটা সরব এলাকায় খোলামেলা বিয়ে হলে কি ঢেকে রাখা যায় কখনো? কিন্তু করারই বাকি আছে। তীব্র বারণ করেছে, শোনোনি? আর ব্যাপারটা সত্যি, বৌমার কথা মিডিয়া জানলে একবারে রং তামাশা শুরু করে দিবে। এসব ও চায় না, আমিও চাই না। ঘরের ব্যাপার ঘরেই থাকুক, বৌমা কষ্ট পেতে পারে। সেজন্য তো নিজেদের আত্মীয় ছাড়া বাড়তি কাউকে ডাকিনি। সে আমি বুঝেছি স্যার, কিন্তু এখন এদের কি বলবো? কিচ্ছু বলতে হবে না, ফোনটা সুইচ অফ করে যাও। তোমার ম্যাডামকে ডেকে আনো। জি। মাথা নুয়ে চলে গেল হাফিজ। জামশেদ একটু হাত সরিয়ে আরাম করে বসলেন। কাঁধের দুপাশে দুজন রক্ষী কঠিন মুখে দাঁড়িয়ে। এর মাঝে শরবত পাঠালেন খোরশেদ। গ্লাস হাতে দিয়ে সার্ভিস বয় ফিরে গেল আবার। চুমুক দিতে দিতে স্টেজে বসা ছেলের পানে দেখলেন জামশেদ। আজ সকালে তীব্র শেভ করেছে। এতদিন বটগাছের ঝুড়ির মতো লম্বা লম্বা চুলদাড়িগুলো এখন ছোট ছোট টিপটপ সাজানো। তার উপর প্রথম বরের বেশ ছেলের। কি চমৎকার লাগছে না? ভদ্রলোক তৃপ্ত চোখে হাসলেন ওকে দেখে। আজকে মন্ত্রণালয়ে একটা বড় কাজ ছিল তার, সেটা বাতিল করে বিয়ের ডেট ফিক্সড করেছেন। তীব্র খুব জোরাজুরি করছিল এই দিনেই বিয়ের ডেট ফেলতে। কেন কে জানে, কত যে তাড়াহুড়ো হলো তাতে। ভাবনার মাঝে আবারও ফিরে এলেন মামুন। দুহাত জড়ো করে বললেন, কোনো অসুবিধা হচ্ছে না তো স্যার? সব ঠিকঠাক আছে? আমি কি আপনাদের মনের মতো আয়োজন করতে পেরেছি? জামশেদ হেসে বললেন, জি, অনেক বেশি করেছেন, এতটাও দরকার ছিল না। তবে খরচা যা হচ্ছে, মনে করে সবকিছু একটা লিস্ট দেবেন আমাকে। মামুন জিভ কেটে বললেন, ছি ছি, কি যে বলেন স্যার, আমি তো যা করেছি মন থেকে, স্বেচ্ছায় বিয়ের সব দায়িত্ব নিয়েছি। বিষ্টু ভাইয়ের জন্য কিছু করতে পেরে ভীষণ ভালো লাগছে। আপনি যতটুকু করেছেন যথেষ্ট, বাকিটা আমাকে করতে দিন। আমার একমাত্র ছেলের বিয়ে, কিছু দায়িত্ব তো আমারও আছে। মামুন কিছু বলার সুযোগ পেলেন না। ওদিক থেকে কেউ একটা ডাকায় বিদায় নিলেন ত্রস্ত। লুৎফা হাজির হলেন কিছু সময় পর। ডাকছিলেন? ফিরে চাইলেন ভদ্রলোক। হ্যাঁ, কোথায় ছিলে? বৌমার সাথে দেখা করতে গিয়েছিলাম। কি যে সুন্দর লাগছে জানেন, পুরো ঘর জ্বলছে রূপে। বলতেই হয় আমার ছেলের কিন্তু পছন্দ আছে। সেটাই তো আছে, এইটুকু মেয়ে, অথচ সেদিন বিয়ের সময় কত দামি একটা কথা বলছে শুনুনি? আমি তো কিছুক্ষণ অবাক হয়ে চেয়েছিলাম। দাঁড়িয়ে আছো কেন? বসো। লুৎফা বসলেন। প্রশংসার ঝুড়ি মেলে বললেন, মেয়ের খালা খালু অমায়িক মানুষ, এত মার্জিত ব্যবহার, সব মিলে ভালোই হয়েছে। জামশেদ শুধালেন, তোমার খারাপ লাগেনি? খারাপ কেন? এই যে মেয়ের একটা পা। পথিমধ্যেই থামালেন তিনি। মেয়েটার জন্য লেগেছে, তবে যদি জানতে চান একমাত্র ছেলের বউ করতে খারাপ লাগছে কিনা, তাহলে বলবো না, একটুও না। আমার কাছে আমার ছেলের ভালো থাকা সবার আগে। ওর কদিন আগের অবস্থা আপনার মনে নেই? কিন্তু আজকে ওকে দেখেছেন? মুখের হাসিটা দেখছেন? যেন যে কোনো মায়ের কাছে সন্তানের চেয়ে দামি কিছু নেই। ওরা
ভালো থাকলে আমার খারাপ লাগবেই বা কেন বলুন তো? তাছাড়া মেয়েটা মাশাআল্লাহ এত মিষ্টি, এত বিনয়ী, গলার স্বর তো শোনাই যায় না কাছে না গেলে। বৌমা আমার একেবারে আমার মনের মতন। পরপরই স্বামীর দিকে ফিরলেন, সতর্ক গলায় শুধালেন, আমার থেকে শুনতে চাইলেন যে আপনার বুঝি এ নিয়ে খারাপ লেগেছিল? ভদ্রলোক ফোঁস করে শ্বাস ফেলে সোজা হয়ে বসলেন। দেখো, মিথ্যা বলবো না, একটু তো খারাপ লেগেই ছিল, কিন্তু ওই যে বললে সন্তান সবার আগে, তার থেকেও বড় কথা, আমার খারাপ লাগলেও বা কি, তোমার ছেলে আমাকে পাত্তা দেয়? কি বদনসিব আমার, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও ঘরের ছেলে থেকে দুয়ানার দাম পাচ্ছি না। লুৎফার হাসি পেল, হাসলেনও ঠোঁট টিপে। তিনি বললেন, ও হ্যাঁ, ভালো কথা। শুনলাম তোমার ছেলে ব্যাংক থেকে লোন তুলেছে। হ্যাঁ, কালই বললো আমাকে। আসলে মামুন লোকটা তো আমাদের নিজের কেউ নন, এত বড় আয়োজন করেছে, একটু কেমন লাগছে না? ও চাইছে বিয়ের ব্যাপার স্যাপার মিটে গেলে একবারে কড়াই গন্ডায় সব হিসেব শোধ করে নেবে। কত বছর লাগিয়ে দিবে শুনি। মাত্র কাজে জয়েন করলো, যদিও গাজীপুর থেকে ঢাকার ভার্সিটিতে বেতন ভালো, কিন্তু তাও, তারপরও আবার একটা ফ্ল্যাটের টাকা পাই আমি, সেটা নিয়ে তো আমাকে দিনে 10 বার রিমাইন্ডার দিচ্ছে, উঠতে বসতে বলছে, আপনি চিন্তা করবেন না, আপনার ফ্ল্যাটের টাকা আমি শোধ করে দেব। যেন ওর টাকা না পেলে আমার কপালে ভাত জুটবে না। মানে আমার জন্য জন্মালো আর আমাকে আত্মসম্মান দেখাচ্ছে, অথচ সারা জীবন যে লোক পিটিয়ে জবরদস্তি চাঁদা তুলে গুন্ডামি করে বেড়ালো, তার বেলা এসব সম্মান কোথায় ছিল? এইভাবে বলবেন না। ছেলেটা কি আর আগের মতো আছে বলুন তো? কত বদলে গেছে এখন। খারাপ অতীত নিয়ে কাউকে খোঁচা দিতে নেই, আল্লাহ নারাজ হন। জামশেদ চোখ সরিয়ে আরেকবার তীব্রকে দেখলেন, পরপরই কণ্ঠ নামিয়ে বললেন, শোনো, আমার একটা পরিকল্পনা আছে। ভাবছি ব্যাংকের টাকাটা আমি চুপিচাপি শোধ করে দেব। তীব্র মাসে যা টাকা পাঠাবে ওখানে, সেটা বরং ওর নামে জমা হয়ে থাকলো, পরে কোনো একটা অফারের ছোট দেখিয়ে ওকে ফেরত দেওয়া হবে না হয়। সেদিন তো বলল পুষ্পিতাকে বিদেশ নিয়ে চিকিৎসা করাবে, সে তো অনেক টাকার ব্যাপার। এই টাকা তখন কাজে লাগাবে। আমার থেকে যখন নেবেই না, তাহলে এভাবে সাহায্য করি। তুমি কিন্তু আবার গিয়ে বলে দিও না। লুৎফা চুপ করে রইলেন, চোখে এক প্রস্ত জলের মাঝে ঠোঁট দুটো চকচক করছে হাসিতে। লোকটা এখন ছেলের জন্য কত ভাবেন, কত চিন্তা তার। জামশেদ অত শত বুঝলেন না, নিজের মতো বললেন, এই যে বোরখা পরে আসো, গরম লাগছে না? অভ্যেস হয়ে গেছে, কত বছর ধরেই তো পড়ি। তাও এসিটা বাড়াতে বলি। করলেনও তাই। কাউকে একটা হাত ছুড়লেন তাপমাত্রা নামাতে, তারপর বললেন, খাওয়া দাওয়ার সময় কোথাও যেও না, ছেলে মেয়েদের দুজনকে নিয়ে সবাই একসাথে বসবো। লুৎফা নিরুত্তর, একই রকম চেয়ে রইলেন তখনও। জামশেদ অপ্রস্তুত হয়ে বললেন, ইদানিং এমন হা করে তাকিয়ে কেন থাকো, হয়েছেটা কি? মনের কথাই বলে ফেললেন তিনি। তাকাবো না? বদলে যাওয়া মানুষটাকে দেখেই তো এত অবাক হয়েছে। ভাগ্যিস পুষ্পিতা আপনার ছেলের জীবনে এসেছিল, না হলে শেষ বয়সে এসেও আপনাকে এভাবে কখনো পেতাম আমি? জামশেদ কপাল কুঁচকেও হেসে ফেললেন, স্ত্রীর হাতটা ধরে বললেন, বদল নয় লুৎফা, সত্যিকার হলো তীব্র তো বিয়ের পর ওর বউ নিয়ে থাকবে, তাই আমি ভাবলাম আমিও বরং এখন থেকে আমার বউ নিয়ে থাকি। আর শেষ বয়সে বলে কিছু হয় না। তোমার শুরুটা আমি আনন্দ দিয়ে করতে পারিনি, কিন্তু বাকি জীবনটা তো করতে পারি, তাই না? পুষ্পিতাকে পার্লার থেকে সাজানো হয়নি। সালমা বেগম ওসব একদম পছন্দ করেন না। তার মেয়ের রূপ এমনি পরন্ত বিকেলের মতো সুন্দর, ওসব রংচঙে কি দরকার? তবে ভারী বেনারসি পরাতে বেশ শ্রম দিয়েছেন ডলি বেগম। একসময় তিনিও নিজের পার্লার সামলাতেন। মামুনের সাথে বিয়ের পর আর করা হয়নি, তবে হাতটা টুকিটাকি পাকা এখনো। বিয়ে উপলক্ষে 2 মিনিট দাঁড়াবার ফুরসত পাচ্ছেন না তিনি। ওদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই নিয়ে আরেকবার ডাক পড়লে ডলি ঘর ছাড়লেন দ্রুত। ওপাশ হতে তখনই ঢুকলো মিথিলা, হাতে এক থালা বিরিয়ানি। চপল পায়ে এসেই পুষ্পিতার সামনে বসলো সে। খুব চিন্তা নিয়ে বলল, তুই সকাল থেকে কিচ্ছু খেলি না, একটু পর বিয়ে পড়াবে, সবার সামনে খেতে পারবি তখন? এখন দুটো খেয়ে নে তো। কিন্তু আমার তো খিদে নেই আপু। মিথিলা চোখ পাকায়। হাঁ কর তাড়াতাড়ি। পুষ্পিতা অনিচ্ছায় হাঁ করলো। এত সাজগোজের তোপে মুখ খুলতেও কষ্ট, ঠোঁটে লিপস্টিকের চটচটে ভাবটাও শুকায়নি ভালো করে।
তার উপরে নাকে পড়ানো নথটায় কি ভার। নুহা ওদের কাছে বসে ও আর চোখে মিথিলাকে দেখলো কিছু পল। অন্তঃসত্ত্বা সে 5 মাসের পেট বোঝা যায়। আগের হ্যাংলা শরীরটা এখন নেই। গালগুলো বেশ ফুলেছে, কি সুন্দর করে পরেছে শাড়িটা। আঁচলখানা আবার গিন্নিদের মতো কোমর ঘুরিয়ে পেঁচানো। ও মুচকি হাসলো। সবার জীবনের মোড় কি আশ্চর্য রকম ঘুরে গেছে, কেউ কারো জন্য কোথাও পিছিয়ে নেই। মিথিলা আচমকা তাকালো ওর দিকে, এমন চেয়ে থাকতে দেখে বলল, খাবে নুহা? তুমিও তো মনে হয় তেমন কিছু খাওনি। প্রচন্ড অবাক হলো নুহা। সেই নাহিদের সাথে ঝামেলার পর মিথিলার সাথে ওর আজকে এমন মুখোমুখি দেখা। মাঝে হাসপাতালে দেখা হয়েছিল, কিন্তু তখন পুষ্পিতার চিন্তায় কোনো দিকে খেয়াল ছিল না। মেয়েটা উত্তর দিতে থতমত খেলো, নার্ভাসনেস হাসলো একটু। না মানে আপু? আরে কিসের আপু, নাও নাও হা করো। নুহা হাসলো। পেটে খিদে নেই, কিন্তু ভীষণ ভালো লাগায় হা করলো। তাও খেতে খেতে বলল, দুলা ভাইয়ের সাথে আমাদের আলাপ করাবে না? এলোই তো একটু আগে, এত ব্যস্ত না। এসেই বাবার সাথে ছোটাছুটিতে নেমেছে, একটু ফ্রি হোক নিশ্চয়ই আলাপ করাবো। শুনলাম তোমাদের লাভ ম্যারেজ। আগে কে প্রপোজ করেছিল? মিথিলার ভাতে মাখা হাতটা থামলো, চাইলো চোখ তুলে মৃদু হেসে বলল, ওই করেছিল, তবে প্রেমের প্রস্তাব নয়, সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিল আমাকে। আমাদের কম্পিউটার ক্লাসে আলাপ। এত ভালো না মানুষটা, বড্ড সরল জানো। একটা সত্যি কথা বলবো নুহা, ওর সরলতা দেখেই হয়তো প্রস্তাবে আমি রাজি হয়েছিলাম। ওর হাবভাব কারো সাথে ভীষণ মিল পেয়েছিলাম, তাই তো। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কার কথা বলছি। নুহা একা নয়, পুষ্পিতা নিজেও বুঝেছে, কিন্তু মেয়েটা বরাবরের মতো আজকেও এ নিয়ে টু শব্দ করলো না। নুহা বলল, আসলে সরল মানুষগুলো এমনই হয় আপু, ভালোবাসার জালে ফেলে খুব চমৎকার দক্ষতা দিয়ে পেঁচিয়ে নেয় এরা। এই যে আমি, আপনি, সবাই কেমন চোখের পলকেই ফেসে গেলাম। তবে আমাদের থেকেও বড় উদাহরণ হলো তীব্র ভাইয়া। পুষ্পিতাকে ভালোবেসে কিভাবে বাড্ডার মাস্তান থেকে লেকচারার বনে গিয়েছিল, মনে নেই? মিথিলা বলল, আর বলো না, আমি ওনাকে যা ভয় পেতাম, ভয় কিন্তু এখনো কাটেনি। শ্বশুরবাড়ির সবার সঙ্গে মা তার নতুন জামাইয়ের গল্প করছে। এরপর থেকে সবাই এত পাকড়াও করেছে আমাকে ওনার সাথে আলাপ করাতে, আমি তো ভয়েও ধারে কাছে যাচ্ছি না। আবার সেদিন বান্দরবান থেকে পুষ্পিতাকে ওভাবে তুলে এনে বিয়ে করে ফেলায় ফারজানা আন্টি, শাহেদ ভাই সবাই একটুর জন্য বিস্ময়ে অজ্ঞান হয়ে যায়নি। সত্যি রে পুষ্পিতা, 4 আঙ্গুল কপালে তোর 8 আঙ্গুল সৌভাগ্য। পুষ্পিতা মুচকি হেসে বলল, সেজন্যই তো তোমার কাছে আমার অনেক ঋণ আপু। ও কপাল গোছালো। বুঝতে না পেরে বলল, আমার কাছে কেন? বাড়ি ওই দিন যদি তুমি আমাকে বাড়ির পেছনে না পাঠাতে, ওনাকে আমি পেতাম কখনো? মিথিলা শব্দ করে হেসে উঠল। নুহাও হাসলো তাল মিলিয়ে। কিন্তু পুষ্পিতার কাছে এটা সূর্যের মতো সত্যি কথা, যা কোনোদিনও মিথ্যে হবার নয়। সত্যি তো। যদিও মিথিলার বিয়ের দিন বাড়ির পেছনে গিয়ে না দাঁড়াতো, যদি ভুল করে মিরাজ রাওকে তুলে নিয়ে না যেত, এই মানুষটাকে ও পেত কি করে? নিঃস্ব রিক্ত পুষ্পিতা ইহজীবনে এমন পূর্ণ হতে পারত কখনো? স্টেজ জুড়ে নিরন্তর আড্ডা চলছে। নাহিদ, আরমান, মিরাজ, মুশফিক প্রত্যেকে দুষ্টুমিতে মেতে। হঠাৎ নাহিদ খেয়াল করলো তীব্র মোড়াচ্ছে। এক পল স্থির নেই চোখ দুটো, স্বস্তিতে যেন শ্বাসও ফেলতে পারছে না। বিষয়টা হয়তো বুঝলো সে। বিয়ে করার অভিজ্ঞতা আছে কিনা ওই পাশ থেকে উঠে এসে বসলো কাছে, প্রস্তাব ছুড়ল ফিসফিস করে, পুষ্পিতাকে দেখবে? তীব্র সতর্ক চোখে চাইলো। কিভাবে? নাহিদ দ্রুত হাতে ফোন বের করলো। হোয়াটসঅ্যাপ খুলতেই দেখা মিলল পুষ্পিতার। লাল টুকটুকে বেনারসিতে জলজন্ত পুতুল সেজেছে সে। ও বলল, নুহা তোকে দেখাতে মানা করেছিল, তাও দেখালাম। বন্ধু বলে এতটুকু মায়া করছি, নে। তীব্র নিল না। নাহিদের হাতে থাকা অবস্থায় একবার দেখলো কোনো রকম, তারপর ঠেলে দিয়ে বলল, সরা, দেখবো না। নাহিদ যেন আকাশ থেকে পড়ল। এই প্রতিক্রিয়া আশা করেনি সে। তীব্র, পুষ্পিতা অন্তপ্রাণ, পাগল এক কথায়। ও তো ভেবেছিল দেখা মাত্রই ড্যাব ড্যাব করে থাকবে। কত সুন্দর লাগছে পুষ্পিতাকে, তাহলে এমন করলো কেন? আচমকা তীব্র উঠে দাঁড়ালো। নাহিদ শুধায়, কই যাস? মাথা থেকে পাগড়িটা খুলে ওর হাতে ধরিয়ে দিল সে। বলল ব্যস্ত গলায়, আসছি। ঘরের ভেতর হতে এক ঝাঁক তরুণীর খিলখিলি হাসির শব্দ ভেসে আসছে। কত কথা, কত গল্প তাদের। তখনই খোলা দরজার কাছে আঙ্গুলের উল্টো পাশ তুলে টোকা দিল কেউ একজন। হাসি থামলো একযোগে, ফিরে চাইল সবাই। তীব্রকে দেখে পুষ্পিতার কলিজা ছলাৎ করে উঠল। বুকে একটা সুনিশ্চিত কম্পন হারালো সুদূরে। ভেতরটায় সুর জাগানো অনুভূতি ভেসে তারপর চোখ সরালো সে। তীব্রকে এখানে কেউ আশা করেনি। নুহা অবাক হয়ে বলল,
ভাইয়া আপনি কিছু বলবেন? তীব্র চোখ পুষ্পিতার দিকে, ঠোঁটে এক ফোঁটাও হাসি নেই, ভীষণ থমথমে গলায় জানালো, পুষ্পিতার সাথে আমার কিছু কথা আছে। তীব্র সিরিয়াস কিছু না হলে নাম ধরে ডাকে না। পুষ্পিতা তড়িৎ ফিরল, ঘাবড়ে গেল। নুহার দশাও তাই। আজকের মতো আনন্দ ঘন দিনের সঙ্গে তীব্রর মুখের কোনো মিল নেই। একপল বন্ধু আর মিথিলার সাথে মুখ চাচাই করে বলল, কিছু কি হয়েছে? তীব্রর উত্তর তৈরি, অনেক কিছু হয়েছে, যেটা আমি শুধু ওকেই বলতে চাচ্ছি। তোমরা বাইরে যাও। কিন্তু এত কথার তো দরকার নেই, যাও। তীব্রর তপ্ত চোখ মুখ দেখে ভয় পেল মেয়েটা। দুরু দুরু বুক নিয়ে পুষ্পিতাকে দেখলো। আবার কি হলো কে জানে। এত কসরতের পর দুজন এক হয়েছে, ফের ঝামেলা হয়নি তো? নুহার কথা বাড়ালো না, বাড়িয়ে লাভও নেই। তীব্র জবাব দেবে না নিশ্চিত। ভেতরে যে কয়জন ছিল সবাইকে নিয়ে বের হলো চুপচাপ। পুষ্পিতার অবস্থা শোচনীয়, মুখটা ফ্যাকাশে, শঙ্কায় হাবুডুবু খেয়ে বলল, কি হয়েছে? আমি কি কিছু করেছি? আপনি কি আমার ওপর রেগে আছেন? তীব্র কোনো জবাব দিল না। দরজা ছিটকিনি টানলো ব্যস্ত হাতে, গম্ভীর মুখে ঘুরে এগিয়ে এলো কাছে। পুষ্পিতার গলা শুকিয়ে কাঠ। ও নির্ঘাত কিছু একটা করেছে। তীব্র কষ্ট পেয়েছে বোধহয়। গতকাল ঘুমের মধ্যে মানুষটা কল করেছিল, ধরতে পারেনি। সেই নিয়ে কি? নাকি সকালে বলেছিল সেজেগুজে সবার আগে ছবি পাঠাতে? ওর তো ফোন হাতের কাছে নেই বলে পাঠাতে পারেনি। কি নিয়ে রাগ করলো মানুষটা? মেয়েটা আতঙ্কে জুবুথুবু যখন তীব্র ঠিক সামনে এসে বসলো, ঘন ঘন ঢোক গিলতে থাকা পুতুল বইয়ের দিকে বাক্য ছুড়ল আচমকা, একটা চুমু খাই তোমাকে। পুষ্পিতা ভেবাচাকা খেলো, তিরতির করা ঠোঁট যুগল হা হলো দুই প্রান্তে এসে, হতভম্ব আওড়ালো। তীব্রর কণ্ঠ ছটফটে, প্লিজ। আপনি এজন্য এসেছেন? তাহলে অমন। তীব্র সংকোচীন উত্তর, এসব তো ওদের তাড়াতাড়ি বের করতে বলেছি। দুটো দিন এই বিয়ে চক্করে তোমার ধারে কাছেও আমাকে ঠিকঠাক আসতে দেয়নি। কিন্তু ছবি দেখে মাথা খারাপ হয়ে গেছে। একটা চুমু খাবো, অল্প একটু। আরে আজকেরটাতে ঠোঁট কাটবে না, প্রমিস? পুষ্পিতার বিস্ময় তখনও কাটেনি। আপনি কি পাগল? আর কিছুক্ষণ পরেই তো বিয়ে। এত কথা বলো না তুমি, যত কথা বলবে অত দেরি। পুষ্পিতা কিছু বলতেই পারল না। কালচে ওষ্ঠপুট কেমন তেরে এসেই বসে গেল ঠোঁটে। ঠিক 2 মিনিট তীব্র সরে এলো। পুষ্পিতার নথ খুলে ঝুলছে গালে, সেটা তুলে আবার আটকে দিল। হতবাক চেয়ে থাকা মেয়েটার নাকে টোকা দিয়ে বলল, থ্যাংক ইউ, বাট স্ট্রবেরি ওয়াজ ফার বেটার দেন ইট। পরপরই স্বর নামিয়ে বলল, ব্যাপার না, রাতে পুষিয়ে নেব। পুষ্পিতা হতচেতন, ভরকানো ভাব কাটেনি ঠিক করে। দৌড় খুলে চলে যাওয়া শরীরটার দিকে স্তম্ভিত চেয়ে রইল সে। তুরন্ত হুড়মুড়িয়ে ঘরে এলো নুহা, সাথে মিথিলাও আছে। অস্থির চিত্তে বলল, পুষ্পিতা মাথা নোয়ালো, লজ্জার বানে রুদ্ধশ্বাস, শুধু এপাশ ওপাশ ঘাড় নেড়ে বুঝালো, কিছু না। পুষ্পিতা বসে বসে হাঁসফাঁস করলো নীরবে। উত্তর তার কাছে নেই। বেশি বেগ পোহাতে হয়নি তাকে। নিস্তার দিতে আয়েশা চৌকাঠে এলেন, ঘোষণা করলেন তাড়াহুড়ো করে, কাজী সাহেব আসছেন। পুষ্পিতা অশান্ত মন জোর করে শান্ত করতে চাইল। এখনো হাত পা কাঁপছে। কত বছর পর তীব্রর এত প্রগাঢ় স্পর্শ পেল আজ। এই কাঁপুনি সামলাতে গিয়ে না শেষ হয়েও সে একই কাজে ঢুকলেন ঘরে। আজ চেহারায় ভয় নেই। হেলে দুলে বুক চিতিয়ে এসে দাঁড়ালেন ভদ্রলোক। হাসি হাসি মুখ করে বললেন, আজও কি কাবিন সব থেকে কম নেবে, নাকি আজকেও বরের নাম লিখে দেব? সবাই হেসে ফেলল। সালমা বললেন, যেখানে আত্মার বন্ধন এত গাঢ়, যে সম্পর্কে স্বয়ং সৃষ্টিকর্তার রহমত আছে, সেখানে কাবিন একটা হলেই হলো। আপনি কমই লিখুন, এ নিয়ে আমাদের কোনো চাওয়া নেই। বেশ বেশ। দ্বিতীয়বার বিয়ে পড়ানো শুরু হলো। আজকের বিয়ে শুধুই আনুষ্ঠানিকতা, সমাজকে জানানো আর মেয়ের অভিভাবক থাকার হেতুতে। হৃদয় দিয়ে যারা বহু আগেই কাছাকাছি, তাদের নতুন করে আবার কাছে আনার কি আছে। সময় কাটলো। খাওয়া দাওয়ার বিস্তর পাট চোকানো শেষে এবার বরবউকে সমসঙ্গে বসানোর পালা। পেছনে এক ঝাঁক মানুষ সমেত তীব্র পা ফেলল ঘরে, এসে বসলো ঠিক পুষ্পিতার ডান পাশটায়। তুখর সুগন্ধির প্রখর ঘ্রাণে মেয়েটা ত্রস্ত বেনারসি চেপে ধরল মুঠোতে। সেদিন বিয়েতেও তার অনুভূতি ছিল, নতুন শিহরণ ছিল রন্ধ্রের ভাঁজে। কিন্তু ওসবের মাত্রা এত প্রগাঢ় হয়নি তো। তখনই কোত্থেকে একটা বড় আয়না নিয়ে হাজির হলো নুহা। বর বউয়ের সামনে ধরতেই মাথা দুটো কেউ একজন পাতলা কাপড়ে ঢেকে দিল ওদের। পুষ্পিতা পাশ ফিরল তখন। তীব্র আগেই চেয়ে চোখাচোখি হলো। দুম করে চোখ টিপল সে। পুষ্পিতার বুক ছলকায়, লজ্জা পায়। দৃষ্টি ফিরিয়ে আরশিতে নিয়ে আসে সহসা। নুহা জিজ্ঞাসা করলো, বলুন তো ভাইয়া, আয়নায় কাকে দেখতে পাচ্ছেন? ওপাশ থেকে নাহিদ বলল,
পুষ্পিতা এমনি লজ্জায় কাবু। এত মানুষ এখানে, যদিও গুরুজন কেউ নেই, কিন্তু তাও মেয়েটা ঠোঁট টিপে রাখলো। নুহা তাগিদ দেয়, কিরে বল, আমাদের মতো ভাইয়াও কিন্তু অপেক্ষা করছে। পুষ্পিতা চোখের কোনা তুলে দেখতে চাইল তাকে। বিধিবাম চোরা নজর পৌঁছালোই না। মাথা নামিয়ে মিহি কণ্ঠ ছোটালো, আমার দেখা সবচেয়ে সুদর্শন পুরুষকে। অমনি ঘরময় হাততালি পড়ল। পেছনে বসে মিরাজরা টেনে টেনে বলল, ওই হয় সুদর্শন পুরুষ। রাহাত অধৈর্য বলল ছটফটে গলায়, এবার এবার বিট্টু ভাইয়া বলবে। মিথিলা চোখ পাকিয়ে বলল, ও ঠোঁট উল্টে বলল, আমি কি আর ছোট আছি? আমি তো এখন তোমার থেকেও লম্বা। সৌরভ তাল মেলালো সাথে, ঠিক কথা, শালাবাবু এখন কলেজে উঠবে আর তুমি তাকে বাচ্চা বানিয়ে দিচ্ছ মিথিলা। এই তো দুদিন, তারপর তো সেও বউ নিয়ে স্টেজে বসবে। সিনিয়রদের দেখে দেখে শিখে রাখতে হবে না? রাহাতের যুক্তি পছন্দ হলো। উত্তেজনায় হাই ফাইভ করলো দুলা ভাইয়ের সাথে। মিথিলা মুখ বাঁকায়। নুহা একবার নাহিদকে দেখলো, একবার ওকে। একটা সময় এরা দুজন দুজনকে ভালোবাসতো, অথচ আজ ভাগ্যের চালে কে কোথায় গিয়ে পড়েছে। নাহিদ বড্ড স্বাভাবিক, হাবভাব দেখে মনে হচ্ছে মিথিলাকে চেনেই না। এখন অবধি একবার তাকাতেও দেখেনি। ও ছোট্ট করে শ্বাস ছাড়লো, পরপর ঠোঁটে হাসি টেনে বলল, ভাইয়া এবার আপনার পালা, বলুন আয়নায় কাকে দেখতে পাচ্ছেন? পুষ্পিতার মতো তীব্রর এত সময় লাগেনি, সে ঝট করে বলে দিল, আমার বউকে। পৃথিবীর 1000 কোটি মানুষের মধ্যে যার উপর শুধু আমার একার অধিকার। পুষ্পিতার বুক জোড়ালো, শ্বেত কপলে কুণ্ঠার ধারা, হাততালির শব্দ এবারেও চওড়া হলো বেড়ে। তীব্রর উত্তরে বন্ধুদের উচ্ছ্বাসও বাড়লো আর একটু। মুশফিক তো বলেই ফেললো, আমিও বিয়ে করব, বউকে দেখে এইভাবে বলবো, কেউ আমাকে বিয়ে দাও প্লিজ। ঘরময় একচোট হাসাহাসির মাঝে আচমকা ছুটে এলেন সালমা। হৈ হৈ করে জানালেন, পুষ্পিতা, ফারজানা এসেছে। মেয়েটা উদ্বেগ নিয়ে বলল, কোথায়? এর মাঝে ঢুকলেন ফারজানা। একানন শাহেদও এসেছে। ত্রস্ত পায়ে এগিয়ে পুষ্পিতাকে জড়িয়ে ধরলেন রমণী। বুকের সাথে বসে থাকা পুষ্পিতাকে শক্ত করে চেপে রেখে চুমু খেলেন মাথায়। মুখটা তুলে বললেন, কেমন আছো এখন? ভালো। আসতে এত দেরি করলেন কেন? পথে গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, আমি তো ভাবলাম এসে বিয়েই পাবো না। যাক, দেখে শান্তি লাগলো যে অনুষ্ঠান এখনো হচ্ছে। তারপর তীব্রর দিকে চাইলেন তিনি। কপাল কুঁচকে বললেন, তুমি বুঝি সেই গুন্ডাবর যে আমার বাড়ির উঠোন থেকে আমাদের মেয়েকে তুলে এনেছো? তীব্র মৃদু হেসে সালাম দিল। ভদ্রমহিলা খুশি হয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। এতদিন ছবি দেখেছি, আর সামনে থেকে দেখলাম, মাশাল্লাহ একেবারে রাজপুত্র। পুষ্পিতার নজর পড়ল ফারজানার পেছনে। বিশাল ফুলের বুকে হাতে দাঁড়িয়ে শাহেদ, চোখে মুখে প্রকট দ্বিধাদ্বন্দ্ব। মেয়েটা স্ফূর্ত কণ্ঠে শুধালো, কেমন আছেন স্যার? ওইখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন। শাহেদ একটু অবাক হয়। গলা ঝেড়ে হেঁটে আসার মাঝে পুষ্পিতার ঠোঁট ভর্তি হাসিটা মন দিয়ে দেখে। 2 বছরে কখনো ওকে এমন হাসতে দেখেনি তো। হু হা ছাড়া জবাব দেয় না। মেয়েটা কি প্রফুল্ল আজ। দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়েটাকে দেখছে শাহেদ। ভালোবাসায় সত্যিই এত জোর, যার বিরহে মানুষ শোকে নিঃশেষ হয়, তাকে পেলেই আবার হাসতে পারে। ও এসেই বুকেইটা পুষ্পিতার হাতে দিয়ে বলল, কংগ্রেচুলেশন। পুষ্পিতার হাসির অন্ত নেই, ওভাবেই বলল, ধন্যবাদ। তারপর তীব্রর দিকে হাতটা বাড়ালো সে। আমি শাহেদ আহমেদ, বান্দারবান স্কুলের শিক্ষক। হেসে সেই হাত ধরল তীব্র, কিন্তু শাহেদকে তার একটু ভালো লাগেনি। পুষ্পিতার দিকে এমন করে তাকাচ্ছিল কেন? তার বইয়ের দিকে শুধু সে তাকাবে, আর কেউ না। সাদা হাফাতা শার্টের উপর কালো রঙের লম্বা দাগ টানা, পরনের পাজামাটাও একই নকশায় তৈরি। স্বল্পমেঘী অন্ধকার মাখা ছোট্ট একটা ঘর। ভেতরের এক কোনায় বসে থাকা কালো বর্ণের ছেলেটা হাঁটুতে মুখ গুজে রইল। খাবার সময় হয়েছে এদিকে। মাঝে একবার ডেকে গেলেন হাবিলদার। রুক্ষ ভাষায় বললেন, হাতের লাঠিটা দিয়ে লোহা শিকে 2-4টে বাড়ি দিয়ে মনোযোগ চাইলেও বিশেষ লাভ হয়নি। ঠাই বসে থাকা ছেলেটা নড়ল না এক চুল। শেষে মেজাজ খারাপ করে চলে গেলেন ভদ্রলোক। কিছু সময় কাটলো, তারপর আচমকা আরেকটি প্রশস্ত চওড়া দেহের দেখা মিলল সেথায়। গারদের এপাশ থেকে ডাকলো, শাফিন। খুব চেনা কণ্ঠত্রস্ত। মাথা তুলল শাফিন। তীব্রকে দেখে চমকালো, হকচাকালো তার নিভন্ত চোখ। তড়িৎ উঠে এলো ছেলেটা, খুশিতে হড়বড় করে বলল, বিট্টু তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি। আমাকে ছাড়িয়ে নিতে এসেছিস তাই না? আমি না এখানে আর থাকতে পারছি না। দেখ না, কতগুলো মিথ্যে মামলায় আমাকে 10 বছরের জেল দিয়ে দিয়েছে। আমি কিছু করিনি বিট্টু, আমাকে নিয়ে যা ভাই, প্লিজ নিয়ে যা।
তীব্র নিশ্চুপ নিরুত্তর। শাফিনের চোখের তলায় কালি জমেছে, বেশভূষা ঠিক নেই, বোঝাই যাচ্ছে এখানে কতটা দুঃসহ দশায় সে। হঠাৎ ওর নজর পড়ল তীব্রর পোশাক আশাকে। সেবার দেখে আসা অগোছালো অবিন্যস্ত, বন্ধুটা তো নেই। পরিপাটি মুখশ্রী, গায়ে চাপানো শেরওয়ানি দেখে অবাক হলো শাফিন। কৌতূহলে একসা হয়ে বলল, তোর কি বিয়ে বিট্টু? উত্তর এলো সহসা। হ্যাঁ। শাফিন থামলো তাতে। পুষ্পিতাকে ছেড়ে তীব্র এগিয়ে গেছে। 2 বছরে যা হলো না, 2 সপ্তাহে হলো কি করে? তীব্র নিজেই বলল। কার সাথে জানিস? শাফিনের চোখে প্রশ্ন, অল্প আওয়াজে শুধালো, কার? পুষ্পিতা। ওর চোখ বেরিয়ে আসে, কণ্ঠ শৃঙ্গে তুলে বলে, কি? তীব্র বুকে হাত গুজে দাঁড়ালো, মুখাভাবে আত্মগরিমা জলজল করছে। তেমনি সুদৃঢ় তার কণ্ঠস্বর। তুই আমাদের আলাদা করতে চেয়েছিলি না, অথচ দেখ কিচ্ছু হলো না। আসলে এটাই ভালোবাসা। এখানে খাদ না থাকলে আল্লাহ ছাড়া আলাদা করার ক্ষমতা কারণ নেই শাফিন। আমার পুষ্পিতাকে আমি ঠিক খুঁজে নিয়েছি। শাফিন উদ্বেগ নিয়ে বলল, কিন্তু আমি তো তার জন্য অনুতপ্ত। আমি ক্ষমাও চেয়েছি তোর পা ধরে। তুই তো বলেছিলি আমাকে মাফ করে দিয়েছিস। এখন তাহলে আমাকে নিয়ে যা না বিট্টু। তুই একবার আঙ্কেলকে বললে। তীব্র হুট করে মুখ শক্ত করলো, জ্বলন্ত আগুন ঠিকরে দিল দৃষ্টিতে। না, মাফ তোকে আমি আমার জন্য করেছিলাম। ভেবেছিলাম তোর এই ছেলে মানুষই চক্রান্তটায় শুধু আমি ভুগছি, কিন্তু তোর জন্য আমার ভীতু মেয়ের যা ক্ষতি হয়েছে শাফিন, তার সব আমি এবার কড়াই গন্ডায় উসুল করে নেব। শাফিন বুঝতে না পেরে বলল, কি করেছি আমি পুষ্পি? পথিমধ্যেই ঠোঁটে আঙ্গুল চাপলো, নেত্রমণিতে উষ্ণতার ঝড় তুলে বলল, তোর অপবিত্র মুখে আমার স্ত্রীর নাম নিবি না। বিট্টু। তীব্র দুপাশে চিবুক মটমট করলো, ঠোঁট নাড়াতে গিয়ে ভীষণ ক্রোধে চৌচির হয়ে বলল, তোর একটা অন্যায়ে আমার জীবনের দুটো বছর নষ্ট হয়ে গেছিল, তাও আমি তোকে ক্ষমা করে দিয়েছিলাম শাফিন। কিন্তু তুই আমার ভীতু মেয়ের সাথে যা করেছিস, তোর জন্য ও যতটা যন্ত্রণা পেয়েছে, যা হারিয়েছে, শুকরিয়া কর। তোর আর আমার মাঝে এই লোহার শিকগুলো আছে, না হলে আজ তুই এক্ষুনি আমার হাতে খুন হতি, ফর শিওর। একটু থেমে বলল, আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব যাতে তুই কোনোদিনও থানা থেকে বের হতে না পারিস। এটা আমার নিজের কাছে নিজেকে করা প্রতিজ্ঞা। তুই এভাবে বলিস না। আমি আমি তীব্র কথা শেষ করতে দিল না, হুঙ্কার ছুড়ল দরাত স্বরে, তোর প্রত্যেকটা দিন কাটবে অনুশোচনায় শাফিন। প্রতিটা মুহূর্ত তুই হাহাকারে ভুগবি। মাদক সেবন, বিক্রি, টিজিং, আরো অনেকগুলো মামলা খেয়েছিস শুনলাম। এবার তোর উপর আমি অ্যাটেম্পট টু মার্ডার কেসও করব। রাজ সাক্ষী হব নিজে। এক কথায় বলতে পারিস, এখান থেকে তোর বের হওয়ার কোনো সুযোগই আমি রাখবো না। যদি ফাঁক ফোকর দিয়ে বের হয়েও যাস, সেটা তোর জন্য আরো বড় দুর্ভাগ্যের হয়ে দাঁড়াবে। তোর শাস্তি তিল তিল করা কষ্টই হবে বিয়ের দিন আমার স্ত্রীকে দেয়া আমার উপহার। তীব্র রেজা তালুকদার কখনো প্রেম আর প্রতিশোধ ফেলে রাখে না। কথা শেষ করেই ঘুরে হাঁটা ধরল সে। শাফিনের চোখে অন্ধকার নেমে আসে। এতদিন অন্তত আশায় ছিল তীব্র জানলে ঠিক একটা ব্যবস্থা করবে, কিন্তু এখন তো তাও শেষ। উদ্ভ্রান্তের ন্যায় পিছু ডাকলো সে। বিট্টু যাস না, আমাকে ফেলে যাস না বিট্টু। আমার ভুল হয়ে গেছে, মস্ত বড় ভুল করে ফেলেছি আমি। তীব্র শুনল হয়তো, কিন্তু দর্পের গতি থামেনি। অনুতাপে হা হুতাশ করে শিকের গায়ে মাথা ঠুকলো শাফিন। চোখে ব্যাকুল বর্ষায় ভিজে গেল বুক। কিন্তু আজকের এই কান্নার কোনো সুরাহা নেই, কেউ নেই তার অপরাধের পাশে। এজন্যই হয়তো বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। নতুন করে বিয়ে পড়ানোর পরপরই বাতাসে খবর ছুটে বেড়ালো তীব্রকে পাওয়া যাচ্ছে না। অমন বেশভূষাতেই কোথাও একটা উধাও হয়ে গেছে। বন্ধুরা ফোন করলো, বাবা করলেন, পুষ্পিতা ফোন করলো, মেসেজ পাঠালো, কিছুতেই কোনো লাভ হয়নি। পাক্কা 1.5 ঘন্টা পর তাকে দেখে যেন প্রাণ ফিরল জামশেদের। চৌকাঠে ছুটে গেলেন তিনি। কোথায় গিয়েছিলে? থানায়। জামশেদ থমকালেন। শাফিনের সাথে দেখা করতে? হ্যাঁ। ভদ্রলোকের চেহারায় চিন্তা দেখা গেল, ফিচেল গলায় শুধালো, কেন জানতে পারি? উনি ভেবেছিলেন বন্ধুর বেলায় তীব্র ফের উদারতা দেখাবে, হয়তো বলবে ওকে ছাড়িয়ে দেওয়ার কথা, অথচ সে বলল, ও যেন কোনোদিনও থানা থেকে ছাড়া না পায়, সেটা ইনশিওর করতে। তারপর দীর্ঘ পায়ে চলে গেল সামনে। জামশেদ অবাক হলেন, পরপরই ভীষণ স্বস্তিতে বুকটা লুটোপুটি খেলো। ক্রূর হেসে ভাবলেন, এত মারাত্মক কেসে ফাঁসানো হয়েছে, জামিন নাকচ হতে বাধ্য। তুমি চিন্তা করো না মাইসন, যে তোমাকে ভুগিয়েছে দুর্ভোগ এখন তার পোহানোর পালা।
বিয়ে বাড়ি এখন মোটামুটি শান্ত। আজকের রাত সবাই এখানেই থাকবে। একেবারে কাল বউ নিয়ে বাড়ি ফিরবে তীব্র, তাই ওদের প্রথম রাতের আয়োজন করা হয়েছে সেখানে, যেখানে ভাড়া থাকতেন সালমারা। সুন্দর ঘরটা ফুলের বসন্ত ঢেলে দিয়ে লোক দিয়ে সাজিয়েছে মামুন। ডলি নিজে করেছেন তদারকি। সকলের আশ্চর্য বদল দেখে সালমা নুহা দুজনেই প্রসন্ন খুব। ওই দিন পুষ্পিতাকে করা অপমানগুলো এখনো সবার পরিষ্কার মনে আছে। সেদিন যে মেয়েকে একঘর লোকের সামনে চরিত্রহীন বলেছিলেন ডলি, আজ তার বিয়ের সমস্ত কাজ তিনি নিজ হাতে করছেন। নুহা এমন দৃশ্য দেখে নিজেকে সামলে রাখতে পারেনি, ফটাফট ক্যামেরা নিয়ে ছবি তুলল কিছু। অন্যদিকে মিরাজরা ঘোট পাকাতে ব্যস্ত। বিস্তর পরিকল্পনা করেছে সবাই মিলে। তীব্র বাসর ঘরে ঢোকার আগে তারা পাকড়াও করবে। দরকার পড়লে টাকা আদায় লক্ষ্যে মিছিল নিয়ে দাঁড়াবে। গুনে গুনে কড়কড়ে নোট পকেটে হতে না খসাতে পারলে বাসর টাসর বাদ। মুশফিক বলল, কত চাইলে ভালো হয় বলতো? আরে চাইবো যত খুশি, বউয়ের কাছে যাওয়ার জন্য বিট্টু জানও দিয়ে দিবে। মিরাজ কেমন খ্যাক করে বলল, ওর জান নিয়ে কোলে বসিয়ে রাখবো? কত টাকা চাইলে ঠিকঠাক হবে ভাব? নাহিদ মাথা চুলকে বলল, আমি বলছিলাম কি, এসব না করলে হয় না? বেচারা প্রথমবার বিয়ে করলো, রাত প্রায় 1টা বাজে, এখন আবার এসব। আমার টায়ার্ড লাগছে। এই তুই চুপ কর, গরুটা আর ভালো হলো না। খুব বুঝি আমরা। টায়ার্ড নাকি? বলছে মেশিনে চাপ পড়েছে, ঘরে যাওয়া জরুরি। ছেলেটা দাঁত কিরমির করে বলল, আবার তুই? কথার মাঝে তীব্র এসে দাঁড়ালো। ওকে দেখে শশব্যস্ত থামলো সবাই। কোথায় গিয়েছিলি বিট্টু? সবাই কত ফোন করলাম। কাজ ছিল একটা। তোরা এখানে কি করছিস? আরমান বলল, আমরা তো ওই এই গল্প করছিলাম। তীব্র এসে মুশফিকের কাঁধে হাত রাখলো, পিঠ চাপড়ে বলল, বিয়েতে দেখলাম তোরা অনেক খেটেছিস, তাই তো সবার জন্য আমি একটা স্পেশাল ট্রিটের ব্যবস্থা করেছি। বলেই দারুণ করে হাসলো সে। আরমান বুঝে গেল, হই হই করে বলল, হবে নাকি 2 পেগ? কাঁদ উচ্ছ্বাসে। অফকোর্স, কেন হবে না? বাকিরা উচ্ছ্বাসে ফেটে পড়লেও নাহিদ নিরস আওড়ালো, ওসব তো আমি খাই না। বন্ধুর বিয়ে উপলক্ষে একটু খেলে কিছু হবে না। চলো ঘরে যাওয়ার আগে দুদান তাসও খেলে আসি। মিরাজের কণ্ঠে অবিশ্বাস। সত্যি বলছিস? তীব্র মাথা নাড়তেই হইচই বাঁধিয়ে দাঁড়ালো সকলে। বিট্টু পুষ্পিতাকে ঘরে বসিয়ে রেখে ওদের সময় দিচ্ছে, এর যেন ভাবাই যায় না। বন্ধুদের এত ভালোবাসে ছেলেটা, ভাবতেই ওদের চোখ আবেগে ছলছল করে উঠল। মুশফিক তো গদগদ হয়ে বলল, তুই কত ভালো রে বিট্টু। তীব্র স্বভাব সুলভ বলল, আই নো, এখন সামনে হাঁট। ওরা হেলে দুলে আগে আগে হাঁটে। তীব্র একটা ঘরের সামনে এলো। দরজা ঠেলতে মেঝের উপর তার সাজানো দেখে সবার চোখ চকচক করে উঠে। পাশেই কাচের 2টো বড় বোতল রাখা। শুধু নাহিদ আনন্দ পেল না। এরা সবাই ব্যাচেলার, কিন্তু ওর তো একটা বউ আছে। এসব মদটদ খেয়ে যদি টাল হয়ে যায়, নুহা তো রণচণ্ডী হয়ে গর্দান ছেদ করে ফেলবে। কিন্তু তীব্রর মুখের উপরেও ছেলেটা মানা করতে পারছে না। ততক্ষণে মিরাজ, আরমান, মুশফিক ভেতরে ঢুকে গেছে। নাহিদ দুশ্চিন্তায় আস্তে ধীরে এগোনোর মাঝে তীব্র পেছন থেকে জোরসে এক ধাক্কা মারল ওকে। অপ্রস্তুতিতে সোজা গিয়ে আরমানের গায়ে হুমড়ি খেলো ছেলেটা। বিকট চোখ ফিরতেই খট করে দৌড় আটকে দিল তীব্র। ওরা চমকায়, ভরকে থাকে কিয়ৎক্ষণ, তারপর ধরফর করে দরজায় ঝুঁকে আসে। কি রে, এই বিট্টু দরজা আটকাইলি কেন? ওপাশ থেকে জবাব এলো, তোদের কাউকে এক ফোঁটাও বিশ্বাস করি না আমি। এত সাধের বাসন নিয়ে তো কোনো রিস্ক নেওয়া যাবে না। থাক এখানে, ভাগ্য ভালো হলে কেউ এসে খুলে দিতেও পারে। তীব্র চলে গেল। তার পায়ের শব্দ কমতে মুখ কালো হলো সবার। আরমান মাথায় হাত দিয়ে বলল, যা, এটা কি হলো? মিরাজ বলল, আমি আরো ভালো মানুষই দেখে সেন্টি খেয়ে উল্টে যাচ্ছিলাম। ধুর। মুশফিক একটু নিরুদ্বেগ বলল, তবে এমনি এমনি কিন্তু আটকায়নি। আড্ডা দেওয়ার সময় সরঞ্জাম রেখে গেছে। ওর বাছুর ঘরে লুকোচুরি গেল। আর আমরা তাস খেলি। কি আর করার, সিঙ্গেলের স্যাড লাইফ। বাকিদেরও একই মত। মুশফিকের দেখা দেখি নিজেরাও এসে বসলো। নাহিদ তখনই একই রকম দাঁড়িয়ে। আরমান বলল, কি রে বেটা, আয়। আমি না মানে? আবার মানে মানে করছে। ও বুঝেছি, সে তো এখন বিবাহিত। দরজা আটকে গেছে বলে বউয়ের জন্য ছটফটানি শুরু হয়ে গিয়েছে, তাই না? মুশফিক বলল, হবে না। সবে এক রাত একসাথে ঘুমালো বেচারা। একদিন বিরিয়ানি খেয়ে বাকি দিন কি সাদা ভাত ভালো লাগে? নাহিদ চসূচক শব্দ করে বলল, কিসব অশ্লীল কথা বলছিস বলতো? মিরাজ দুষ্টু হেসে বলল, তা ভাই নাহিদ, বিয়ে তো করলে, এখন মেশিন ঠিকঠাক কাজ করছে তো? নাহিদ খটমটিয়ে বলল,
আবার শুরু করেছিস? গতবার তোর এই মেশিনের চক্করে নুহা আমাকে শুধু চর মারতে বাকি রেখেছিল। আমি কি তোকে বলেছিলাম ওকে গিয়ে জিজ্ঞেস করতে? তোর মাথায় ঘিলু নেই তাতে আমার কি দোষ? নাহিদ অতিষ্ঠ শ্বাস ফেলল। আরমান গ্লাস বের করেছে, বোতল খুলে লালচে তরল ঢালতে মুশফিক আটখানা হয়ে বলল, আহা, কতদিন পরে খাবো বিট্টু। দোয়া করি ভাই, শতপুত্রের জনক হতই। নাহিদ উল্টো ঘুরে দরজায় ধাক্কা দিল, যদি কেউ শুনতে পায়। মিরাজ বিরক্ত হয়ে বলল, কেন করছি মানে? তোরা এইসব ছাইপাশ খেতে হলে খা, আমি ভাই বের হব। তিনজন মুখ চাওয়াচাই করলো। সমস্যারে টেনে টেনে বলল, ও বের হবে? আচমকা আরমান এসে জাপটে ধরায়। নাহিদ হকচকালো খুব। ছেলেটার হাত নিয়ে পিঠের সাথে ধরেছে। মিরাজ মুশফিককে বোতল নিয়ে ছুটে আসতে দেখে যা বুঝার বুঝে ফেলল নাহিদ। চোখ রাঙিয়ে বলল, না, একদম না, বারণ করছি আমি। তার নিষেধ কেউ শুনলই না। গাল চেপে ধরে ঠোঁটের ভিতর মদের বোতল ঢুকিয়ে দিল মুশফিক। মিরাজ বলল, বুকে চুমু খেতে হবে এমন কোনো কথা নেই, বোতলকেও চুমু খাওয়া যায়। নে নে, ট্রাই কর। সবকটা জোর করে অনেকটা মদ খাওয়ালো ওকে। নাহিদ এসব আগে খায়নি। গলা অবধি যেতেই মুখ কুচকে বলল, এই কি বিশ্রী! অর্ধেক বোতল শেষ, এবার ক্ষান্ত দিল ওরা। নাহিদের তখন রফা দফা দশা। জোরে জোরে মাথা ঝাঁকিয়ে বলল, সব জাপসা দেখছি কেন? তখনই তার মুঠোফোন বাজে। আরমান পকেট থেকে টেনে তুললো, সেটা রিসিভ করে বলল, হ্যালো, হ্যাঁ ভাবি, আমরা এই কোনার রুমটাই তীব্র আটকে রেখে গিয়েছে, একটু এসে খুলে দিন না। নুহা এলো মিনিট কয়েকে। দরজা খুলে বলল, ভাইয়া আটকে রেখেছে কেন? মিরাজ নাক সিটকে বলল, কঞ্জুস যে, টাকা পয়সা দেবে না তাই। যাই এখন ধরে গিয়ে। কিন্তু ভাইয়া ও তো মাত্র রুমে ঢুকেছে। এই যা তাহলে এখন। নুহার নজর পড়ল নাহিদের উপর। ঘন ঘন চোখ মুখ ডলছে ছেলেটা, শক্ত পা টলছে এদিক ওদিক। বুঝতে না পেরে বলল, ও এমন করছে কেন? পরপরই মেঝেতে রাখা মদের বোতল দেখলো সে। চোখ বড় বড় করে বলল, ও কি ড্রিঙ্ক করেছে? মিরাজ অবোধ গলায় বলল, জি। আমরা এত মানা করলাম শুনলই না। বললাম আপনি এসব পছন্দ করেন না, তাও খেলো। নুহা দাঁত কপাটি পিষে নাহিদের সামনে গিয়ে দাঁড়ালো। অমনি একদোলা উৎকট গন্ধ ছুটে এলো নাকেও। খ্যাক করে বলল, মদ খেয়েছে কেন? নাহিদ হাসলো। শাড়ি পরা নুহাকে আগাগোড়া দেখে বলল, কি সুন্দর লাগছে তোমাকে, আসো একটু চুমো। পথিমধ্যেই ঠাস করে একটা চড় মারল। নুহা কটমটিয়ে বলল, আজ এসো ঘরে। বেরিয়ে যেতেই হু হা করে হেসে উঠল সবাই। নাহিদ ঠোঁট উল্টে বলল, যা, রাগ করেছে। চুমু খেতে চাইলে রাগ করলো কেন? তারপর বন্ধুর দিকে চেয়ে বলল, আমি যাচ্ছি গাইস, রাগ ভাঙ্গায়। যদি যদি রাগের আগুনে ভস্ম হয়ে যায় আর না ফিরে আসে, আমাকে তোমরা প্লিজ মনে রেখো। মে চলতে হো মুঝে প্লিজ দোয়া হো, মে ইয়াদ রাখনা। নাহিদ চালমাটাল পায়ে প্রস্থান নিতেই ওরা সশব্দে হাসলো এক একজন। ভদ্র ছেলেটাকে নাকানি চুবানি খাওয়াতে পারার এই এক মহা আনন্দ। দরজা আচমকা খট করে শব্দ হতে মেরুদণ্ড সোজা করে বসলো পুষ্পিতা। উদ্গ্রীব চোখ জোড়া সোজাসুজি বর্তালো সেথায়। তীব্র ঢুকলো। ঝকমকে আলোতে শুভ্র চেহারায় কি আশ্চর্য সৌন্দর্য তার। তবে সেই সৌন্দর্য ছাপিয়ে গেল পুষ্পিতার অস্থির চিত্ত। হড়বড়িয়ে মুখ খুলল তরুণী। আপনি এসেছেন, কোথায় গিয়েছিলেন? আমার এত চিন্তা হচ্ছিল, ফোন ধরছিলেন না কেন? তীব্র দরজা আটকায় এগিয়ে আসে মশমশে শব্দে। চিন্তা কিসের? তোমায় ছেড়ে আমি কোথায় যাব? তাও একবার ফোন তো ধরবেন। মৃদু হাসলো সে। কথা নিয়ে বার্তা নিয়ে আচমকা শেরওয়ানিটা টান দিয়ে খুলে ছুঁড়ে মারল দূরে। পুষ্পিতা চমকে গেল। একচোট শীতল দমকা হাওয়া এসে ছুঁয়ে দিল হাড়। শিরদাঁড়া নেমে কলকলে ধারাটুকুন স্পষ্ট টের পেল সে। স্বামীর ফর্সা নগ্ন বুক হতে চট করে চোখ নামিয়ে ফেলল। নার্ভাসনেসে গলা ভিজিয়ে কপালের ঘাম মুছল পুষ্পিতা। তীব্রর কণ্ঠ ধীর। গরম লাগছে? মেয়েটা তাকালো না। মেঝেতে এলোমেলো পাতা ফেলে বলল, না মানে একটু ফ্রেশ হতাম, খুলতাম শাড়ি। তীব্র তখনই বসলো এসে, একদম মুখের সামনে চোখ বরাবর। পুষ্পিতার শীর্ণ বুক ধক করে উঠে। তীব্র ঠান্ডা হাতটা ধরতে কম্পিত চোখ তুলে চাইল সে, কিন্তু এসবের সামান্য চিহ্ন এই পুরুষের মাঝে নেই। সে সাবলীল স্বাভাবিক। পুষ্পিতার কুণ্ঠাকে শত ধাপ বাড়িয়ে দিতে বলল, শাড়ি তোমাকে খুলতে হবে না, সেই জন্য আমি আছি। পুষ্পিতার প্রাণ গলায় চলে এলো। তীব্র গাল ছুতেই ফ্যাসফ্যাসে হলো জোরালো দম। দুর্বল পিঠ ঠেকলো খাটের সঙ্গে। তীব্র এগোয় তার সুঠাম দেহ। নিঃশ্বাসের ঘনিষ্ঠ হতে হতে বলে, সেই প্রথম দিন থেকে তোমাকে একটু ছোঁয়ার জন্য, একটু কাছে পাওয়ার জন্য আমার ভেতরটাই যে কি সাংঘাতিক ঝড়ে নিঃশেষ হয়ে যাচ্ছিল পুষ্পিতা।
তারপর ঘড়ির দিকে চাইল সে। কথার মাঝে বাদ নেই, সংকোচ নেই, বলল অনর্গল, 2টো বাজে, 4:30টায় ভোর হবে। 2.5 ঘন্টা কি তোমাকে ভালোবাসতে যথেষ্ট? পুষ্পিতার কণ্ঠরোধ, কোনো কথাই ফুটছে না। লিপস্টিকে ঢাকা ঠোঁট দুটোর ভূমিকম্প দেখে তীব্রর মাথায় নেশা চড়ে বসলো। আর একটু এগোতে চাইলে খেয়াল পড়ল মেয়েটার রক্তশূন্য মুখের উপর। ছোট্ট শরীরটাও কেমন থরথর করে কাঁপছে। ভ্রু নাচায় সে। ভয় পাচ্ছ? পুষ্পিতা উত্তর দিতে ব্যর্থ। অনুভূতির তাণ্ডবে তার সবকিছু জট পাকিয়ে যাচ্ছে। সম্মুখের পুরুষালী অষ্টপুর ঠিক ঠোঁট অব্দি আসে, থেমে যায়। সরুনাক তৈরি হয় আজগুবি সংঘর্ষের। তীব্র কানের কাছে এলো, উষ্ণ হাওয়ায় ঝটকা দিয়ে ফিসফিস করে বলল, ভয় পেও না। প্রথমবার বলে বিট্টু মাস্তান নয়, আর বিদায় জেন্টল তীব্র রেজা তালুকদার। ফজরের আজান শুরু হয়েছে। বাতাবরণে একটু একটু আলো ফোটার সংকেত। অন্ধকারে ডুবন্ত ঘরে পুষ্পিতা ছোট্ট একটু গোঙানিতে তার তৎপর তীব্র বেড সুইচ টিপল। দৃষ্টিতে তার মায়ার পাহাড়। মাথায় হাত বুলিয়ে বলল, কষ্ট হচ্ছে? পুষ্পিতা মাথা নাড়ল, বোঝালো হ্যাঁ। ত্রস্ত উঠে বসলো তীব্র। বিছানা ছেড়ে নামতে নামতে বলল, আমি ওষুধের ব্যবস্থা করছি। ফ্লোরে লুটিয়ে থাকা শেরওয়ানিটায় সে হাত দিতে চায়। পূর্বে কবজি টেনে ধরলো মেয়েটা। খুব আস্তে বলল, এখন যেতে হবে না, আমি ঠিক আছি। কিন্তু পুষ্পিতা বসলো আস্তে ধীরে। অনাবৃত দেহ এক টুকরো চাদরের আড়ালে। মাথা নুইয়ে বলল, এখন গেলে সবাই কি ভাববে? তীব্রর কণ্ঠ নির্বোধ। যা ভাবার ভাববে, আই ডোন্ট কেয়ার। লাগবে না বলছি তো। তাহলে? শুধু একটু ওয়াশরুমে যাব। তীব্র এগিয়ে আসে ও আমি নিয়ে যাচ্ছি। বলল, ক্রাচ আছে তো, আমি পারবো। তীব্র শুনল না। ক্ষুদ্র শরীরটা চটপট তুলে নিল দু হাতে। ঠান্ডা পানির ঝটকা চামড়ায় পড়তে পুষ্পিতার গা জ্বলে যায়। রিনরিনে গলায় নিনাদ শুনে তীব্রর বুক মুচড়ে উঠল। মুখ বিবরে বিষণ্ণতা নিয়ে বলল, সরি। পুষ্পিতা চিবুক নামিয়ে হেসে ফেলল। একটু কপাল কুঁচকে বলল, এই বুঝি আপনার জেন্টল তীব্র রেজা তালুকদার হওয়ার নমুনা? তীব্র কিছু বলল না। পুষ্পিতার শোচনীয় দশায় সে স্বাভাবিক হতে পারেনি। চুপচাপ গোসল করিয়ে ফের খাটে এনে বসালো ওকে। ভেজা চুল মুছিয়ে দেওয়ার ফাঁকে তোয়ালে জড়ানো কোমরটা দু হাতে পেঁচিয়ে ধরল পুষ্পিতা। গায়ে মাথা ঠেসে ফুপিয়ে উঠল হঠাৎ। কান্নার শব্দে হাত থেমে গেল তীব্র। ধরফর করে মুখ তুলে পাশে বসলো সে। উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে? খারাপ লাগছে? ব্যথা? পুষ্পিতা নাক টেনে মাথা নাড়ল। দুপাশে পরপরই ঝাঁপ দিল চওড়া বুকের ভিতর। দু হাতে আষ্টে পৃষ্ঠে ধরে বলল, আমি আপনাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে। তীব্র হাসলো। আমি জানি। পুষ্পিতা ভেজা চোখে বলল, আপনি কিচ্ছু জানেন না। সব মেয়েরা স্বপ্ন দেখে তার জীবনে একদিন রাজপুত্র আসবে, ঘোড়ায় চড়ে। ঘুরের ঠক ঠক শব্দটাই সে ভিড়বে তার আঙিনায়। খসখসে হাতটা পেতে বলবে, এসো মেয়ে, তোমাকে সুখের রাজ্যে নিয়ে যাই। সেই মধুর স্বরেই মুদে আসবে মেয়েটি, নির্ভাবনায় হাত ধরবে তার। কিন্তু আমি কখনো এরকম কিছু ভাবিনি। কোনো রাজপুত্র নিয়ে স্বপ্ন দেখার সাহস ছিল না। আমার মতো চালচুলোহীন মেয়েকে কে বিয়ে করবে? কিন্তু যেদিন আপনাকে অনুভব করতে শুরু করি সেদিন বুঝেছিলাম আমি না চাইতেও রাজপুত্র ঘোড়া নয়, জিপ সমেত এসে দাঁড়িয়েছে আমার সামনে। মিষ্টির বদলে নিরেট স্বরে বলেছে, ভীতু মেয়ে, গাড়িতে ওঠো। আর শেষ বেলায় আমি যখন নাকচ করলাম তার সুখের রাজ্যে যেতে, সে তো রেগে মেগে মাথায় বন্দুক ধরে বোঝালো ভালোবাসলে আমি যেতে বাধ্য। তারপর ভয়ে ভয়ে সেই হাত ধরলাম আমি। সুখের পবনে উড়ে বেড়ানো শিখলাম। হাওয়ার স্নিগ্ধতায় উপলব্ধি করলাম দিন শেষে এই কর্কশ রাজকুমারটাকেই আমার চাই। তীব্র নামের মানুষটাকে আরো তীব্রভাবে চাই। পুষ্পিতা হু হু করে কেঁদে উঠল। নাক টেনে টেনে বলল, আপনি আমায় কেন এত ভালোবাসতে গেলেন বলুন তো? তীব্র জবাব এলো সময় নিয়ে। ধীর স্থির বলল, জানি না কবে এত ভালোবেসে ফেলেছি, তাও জানি না। শুধু জানি এটাই প্রেম, এটাই ভালোবাসা। এই ভালোবাসার কাছে তো এক জীবনে সকল মানুষ হেরে যায়। তোমাকে প্রথম দেখে হয়তো আমার প্রেম নিয়ে অনীহ তরিটা মুগ্ধতার অর্ণবে ডুবে গেছিল। ভিতরে ধাঁধায় দুটানায় নিজেকে এলোমেলো মনে হয়েছিল সেই প্রথমবার। তারপর কালচে ঠোঁট বাড়িয়ে কপালে চুমু খেলো সে। অমসৃণ অঞ্জলি পুটে পুষ্পিতার সুকোমল আনন্দ রেখে বলল, কবিদের মতো চোখের প্রশংসা আমাকে দিয়ে হবে না। শুধু বলতে পারি এই চোখে আছে এমন কিছু যা শেষ করে দিয়েছে আমার সব। একটু থামলো সে। বুক ভরে দম টেনে বলল, টিমটিমে এক আলোর মাঝে ভীত সন্ত্রস্ত শুভ্র সুন্দর মুখ, এক পলকের একটু দেখায় কাঁপলো আমার বুক। আরো কিছু বলতে নিলে বাদ সাধল পুষ্পিতা। ঠোঁটের ত্বকে নরম আঙ্গুল চেপে বলল, তারপর মন দেয়া নেয়া,
অশনের সুরে বুক ঠিপ ঠিপ। পুষ্পিতার ভুবন দোলানো অন্ধকারে আপনি সেই সন্ধ্যা প্রদীপ।